হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো আর খুব ভালো করে পড়াশোনা করছো। যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি বা আগেও বলেছি যে তোমরা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এমসিকিউ যে কোশ্চেন সেগুলো কিন্তু প্র্যাকটিস করবে। তাতে কি হবে, তোমরা যেগুলো পড়ছো সেগুলো কিন্তু অনেকদিন বেশি মনে থাকবে। ঠিক আছে, আজকে যে ভিডিওটা নিয়ে আসছি, ডিসকাশন নিয়ে আসছি, সেটা হচ্ছে তোমাদের 9-10-এর যে ফিজিক্যাল সায়েন্স যে আছে তার যে ইউনিট 9 তোমরা দেখবে যেখানে হচ্ছে অ্যারোমেটিক অর্গানিক কম্পাউন্ড। ঠিক আছে, অ্যারোমেটিক অর্গানিক কম্পাউন্ডের যে সিলেবাসটা সেখানে দেখবে ইউনিট 9-এর তোমার হচ্ছে কার্বন কেমিস্ট্রি অফ কার্বন কম্পাউন্ড 3 বলে দেওয়া আছে। ঠিক আছে, সেখানে বিভিন্ন রকম সেকশন আছে, সেকশন এ, সেকশন বি, সেকশন সি, সেকশন ডি আর সেকশন ই হচ্ছে তোমার হচ্ছে হেটেরোসাইক্লিক মলিকুল। তো আমি সেকশন এ তে অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি, অলরেডি আবার দেখতে পাবে তোমরা যদি সার্চ করো। সেকশন এ তে ডিসকাশন করে অলরেডি একটা অ্যারোমেটিক অর্গানিক কম্পাউন্ডের উপর ভিডিও দেওয়া আছে, যেখানে আমরা বিভিন্ন রকম প্রিপারেশন, তাদের প্রপার্টি আর তারা কোন কোন ধরনের কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করে, যেমন মলিকুলগুলো কি না বেনজিন, টলুইন আর জাইলিন, বিভিন্ন ধরনের যে 3 ধরনের মলিকুল আছে বেনজিন, টলুইন আর জাইলিন, তারা কিভাবে তৈরি করা হয়, তারা কি কি ধর্ম দেখায় বা প্রপার্টি দেখায় আর তারা কোন কোন ধরনের রিয়াকশন করে সেগুলো আমরা অলরেডি খুব ডিটেলসে আলোচনা করেছি এবং সেই সম্বন্ধে এমসিকিউ ওখানে আলোচনা করেছি। তারপর ওই ভিডিওতে আমরা কি আলোচনা করেছি না, তাদের বিভিন্ন রকম ওরিয়েন্টেশন হয়, যে অর্থ, মেটা, প্যারা বিভিন্ন রকম হয় না, সেই সমস্ত ওরিয়েন্টেশন আলোচনা করেছি ওখানে। ওই ভিডিওতে আমরা অ্যারোমেটিসিটি আলোচনা করেছি, তারপর ফ্রিডেল ক্যাপ রিয়াকশন আলোচনা করেছি আর তাদের মেকানিজমটাও আলোচনা করেছি এবং সেই রিলেটেড এমসিকিউ আলোচনা করেছি। এটা একটা পার্ট এ বলে একটা ভিডিও দেওয়া আছে, দেখো তোমরা আমার চ্যানেলেই দেওয়া আছে। ঠিক আছে, আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্ট বি বা পার্ট 2, যেখানে আমরা বি সেকশনটা আলোচনা করব। কি কি জিনিস আলোচনা করবো আজকের ভিডিওতে না, বিভিন্ন ধরনের যে অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ড হয় সেগুলো আলোচনা করব। যেমন নাইট্রো বেঞ্জিন সম্বন্ধে আলোচনা করব, যে নাইট্রো বেঞ্জিন কিভাবে তৈরি করা হয়, তাদের প্রপার্টি কি কি আছে, মানে ধর্ম কি কি আছে, তারা কি কি ধরনের রিয়াকশনে পার্টিসিপেট করে সেগুলো আমরা আলোচনা করব। আর কি আলোচনা করব, যে অর্থ, মেটা এবং প্যারা নাইট্রো অ্যানিলিন। ঠিক আছে, মানে একটা বেঞ্জিনিকের মধ্যে নাইট্রো গ্রুপ এবং NH2 গ্রুপ, দুটো গ্রুপ থাকলে তখন তাকে বলা হয় নাইট্রো অ্যানিলিন। ঠিক আছে, তারা কিভাবে তৈরি হয়, তাদের ধর্ম কি কি হয়, তাদের প্রপার্টি কি কি হয় সেগুলো আমরা আলোচনা করব। তারপরে আজকের ভিডিওতে আলোচনা করব যে অ্যারোমেটিক ডাইঅ্যাজো কম্পাউন্ড কিভাবে হয়। এই ডাইঅ্যাজো কম্পাউন্ড আমি ডিসকাস করব কি ধরনের মলিকুলগুলোকে ডাইঅ্যাজো কম্পাউন্ড বলা হয়। ঠিক আছে, তারপরে আমি ডিসকাস করব যে বেনজিল ডায়োজিনিয়াম সল্ট, যে বিভিন্ন ধরনের বেনজিন ডায়োজিনিয়াম সল্ট হয় সেগুলো সম্বন্ধেও আমি আজকের ভিডিওতে ডিসকাস করব। তারপরে কি করব না, ফিনাইল হাইড্রোজেন, বেনজিন সালফোনিক অ্যাসিডস, এইগুলো সম্বন্ধেও আমরা তাদের প্রিপারেশন, তাদের প্রপার্টি আর তারা বিভিন্ন ধরনের যে কেমিক্যাল রিয়াকশনগুলো হয় না, অক্সিডেশন রিয়াকশন, রিডাকশন রিয়াকশন, ক্যাটালাইটিক রিয়াকশন, বিভিন্ন ধরনের যে রিয়াকশনগুলো হয় সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব এবং সেই রিলেটেড কিছু এমসিকিউ আমরা এখানে প্র্যাকটিস করব। ঠিক আছে, যে বিভিন্ন ধরনের এমসিকিউ গুলো কি ধরনের আসতে পারে এখানে 5-6টা করে প্রত্যেকটা সেকশন থেকে আমরা আলোচনা করব। বুঝে গেল? তো এটা হচ্ছে পার্ট 2 হলো। তারপরে আমি নেক্সট ভিডিওতে সি, ডি আর ই বিভিন্ন ধরনের আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে আমি তোমাদের ডিসকাস করব। তো আজকের টপিক হচ্ছে শুধুমাত্র সেকশন বি, কিসের না ইউনিট 9। তোমরা সিলেবাসটা দেখো, ইউনিট 9-এর ফিজিক্যাল সায়েন্সের যে ইউনিট 9 আছে সেখানে যে কেমিস্ট্রি অফ কার্বন কম্পাউন্ড আছে তার সেকশন বির যে সিলেবাসটা দেওয়া আছে সেইটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এগুলো অলরেডি আলোচনা করে দিয়েছি, তাই জন্য আমি ছেড়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা যেখান থেকে শুরু হবে আমি সেখানে যাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে পার্ট বি। এটা হচ্ছে পার্ট বি, তোমাদের লেখাই আছে এখানে দেখো, ইউনিট 9 সেকশন বি। সেকশন বি মানে ওই যে নাইট্রো কম্পাউন্ডগুলো। আচ্ছা, এখানে একটু বলে দিই যে আমাদের হচ্ছে মক টেস্ট চলছে। তোমরা অনেকেই মক টেস্ট দিচ্ছ এবং যারা দিতে চাও তারা আমাকে কন্ট্যাক্ট করতে পারো এই নম্বরে। আমার যে নম্বরটা আছে এই নম্বরে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, সে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো, যে কোনো খুশি করতে পারো। তো তোমরা যারা ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা দেবে 9-10-এর জন্য, তারা যদি মক টেস্টটা নাও তারা হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি দুটোরই মক টেস্ট পাবে। ঠিক আছে, আর 11-12-এর জন্য কেমিস্ট্রি মক টেস্ট পাবে। প্রথমে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার 60টা করে কোশ্চেনের একটা করে মক টেস্ট দেবে। মানে ধরো ফিজিক্যাল সায়েন্সের 35টা চ্যাপ্টার আছে, তো 35টা ইন্টু 60টা করে কোশ্চেনের তুমি হচ্ছে মক টেস্ট দেবে। তারপর হচ্ছে যে 10টা ইউনিট আছে, তার মানে 10টা ইন্টু 60 600টা কোশ্চেনের মতো আছে। সো মক টেস্ট দেবে আলাদা আলাদা করে। ঠিক আছে, প্রতিদিন একটা করে মক টেস্ট দেবে। তারপরে এই দুটো সেকশন যখন কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে ফুল সেট তোমরা পরীক্ষা দেবে। মানে তোমার সিলেবাসে যতটা আছে, যদি কেউ ফিজিক্যাল সায়েন্স নেয় তাহলে ফিজিক্স আর কেমিস্ট্রি প্রত্যেকটা মানে পুরো সিলেবাসটা নিয়ে একটা 60 নম্বরের করে 10টা পরীক্ষা দেবে।
ঠিক আছে। এবার কিভাবে পরীক্ষা হয় সেগুলো আমি অলরেডি একটা এক্সট্রা ভিডিও করে আলোচনা করে দিয়েছি। আর কেউ যদি তুমি ডেমো বা স্যাম্পল দিতে চাও, তুমি ডেসক্রিপশনে দেখো, ওখানে একটা মক টেস্টের একটা লিঙ্ক দেওয়া আছে, ওটা ক্লিক করে কলিগেটিভ প্রপার্টির একটা পরীক্ষা দিতে পারো। দিলে কিভাবে তুমি পরীক্ষা দেবে সেটা বুঝতে পারবে, আর কিভাবে কি অ্যান্সার শিট পাবে তুমি ইমেলে, সেগুলোও একটা প্র্যাকটিসের মতো হয়ে যাবে। মানে ডেমো একটা স্যাম্পল কপি দেওয়া আছে, ঠিক আছে। সেটা হচ্ছে তুমি এতে দেখো ডেসক্রিপশনে দেওয়া আছে, তুমি একটা ট্রাই করতে পারো কিভাবে আমরা মক টেস্ট নিচ্ছি, তার একটা মানে একটা ডেমো দেওয়া আছে ওখানে, তো তুমি ওখানে দিতে পারো, ঠিক আছে। তো যারা মক টেস্ট নিতে চাও তারা আমাকে এই নম্বরে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার নম্বরটা নোট করে রাখো, 9547532216, ঠিক আছে। তো আজকের টপিকে আসি। এরপর যে আজকের আজকে যে টপিকটা, সেটা হচ্ছে মেন টপিক হচ্ছে কি না, অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ড। অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ড মানে কি, মানে একটা অ্যারোমেটিক রিং হবে, ঠিক আছে। মানে ধরো অ্যারোমেটিক মানে কি, যে বেনজিন রিং, এরকম বেনজিন আছে আর NO2 আছে, অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ড। এটাকে নাইট্রোবেনজিনও বলা যেতে পারে বা অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ড বলে। অ্যারোমেটিক মানে বেনজিন রিং আর NO2 গ্রুপ আছে, তাই জন্য অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ড। তো ডেফিনেশনটা কি হয়, আমি একটা জেনারেল ডেফিনেশন দিচ্ছি যে অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ড আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন, যার মধ্যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন আছে। আর কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন মানে কি, বেনজিন রিং হতে পারে বা 5 মেম্বার রিংও হতে পারে, অনেক সময় থাকতে পারে। মানে তোমার হচ্ছে অ্যারোমেটিসিটি মেনটেন করবে, ঠিক আছে। যার মধ্যে একটা হাইড্রোজেন অ্যাটম, একটা বা দুটো হাইড্রোজেন অ্যাটম কি হয়, যে বেনজিনিংয়ে সেটা কিনা রিপ্লেস বাই নাইট্রোজেন অ্যাটম। মানে ধরো বেনজিনিংয়ে তোমার কি, বেনজিনিং তুমি ডেফিনেশনটা একটু একটু বোঝানোর জন্য করছি, যে ধরো এটা একটা বেনজিনিং, ঠিক আছে। এখানে কটা হাইড্রোজেন থাকে, 6টা হাইড্রোজেন থাকে। এটা একদম বেসিক লেভেলের, কিন্তু তাও একটু বুঝিয়ে দিচ্ছি, যারা ফিজিক্স আছো তারা হয়তো একটু বুঝতে পারবে। তো এটা হচ্ছে বেনজিন, এর নাম কি বেনজিন। যারা কেমিস্ট্রি আছো তারা তো খুবই ভালো করে জানো যে বেনজিন কি, কিন্তু যারা ফিজিক্সের আছো তারা একটু দেখে নাও, এটা একটা বেনজিন। এর মধ্যে একটা হাইড্রোজেন বা দুটো হাইড্রোজেন রিপ্লেস করে কি হবে, নাইট্রো গ্রুপ লেগে যাবে। আমি ধরলাম এই হাইড্রোজেনটা, এই উপরের হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে গেছে কিসের দ্বারা, রিপ্লেস মানে এই হাইড্রোজেনের বদলে একটা NO2 গ্রুপ লেগে গেছে, ঠিক আছে। এখানে এখানে যেমন হাইড্রোজেন ছিল হাইড্রোজেন, এখানেও যেমন হাইড্রোজেন ছিল হাইড্রোজেন, এখানেও যেমন হাইড্রোজেন ছিল হাইড্রোজেন, এখানেও যেমন হাইড্রোজেন ছিল, আর এখানেও যেমন হাইড্রোজেন। এটাকেই বলা হয় নাইট্রোবেনজিন। কি বলা হয় এটাকে, নাইট্রোবেনজিন। অতএব একটা হাইড্রোজেন সেটা কি দ্বারা মানে কি বলে রিপ্লেস, মানে চেঞ্জ হয়ে গেছে নাইট্রো গ্রুপ দ্বারা, এই জন্য এটাকে নাইট্রোবেনজিন বলে। তো একটাই যে রিপ্লেস বাই ওয়ান নাইট্রো গ্রুপ, ঠিক আছে। তাহলে বেনজিন আর নাইট্রোবেনজিনের মধ্যে পার্থক্য বোঝা গেল। এবার বলেছে যে স্ট্রাকচার এন্ড বন্ডিং অফ NO2। জেনারেল দেখো যে নাইট্রো গ্রুপটাকে এইভাবে লেখা হয়, যে একটা সিঙ্গেল বন্ড থাকে এখানে N, এখানে ডবল বন্ড O, একটা কোঅর্ডিনেট বন্ড থাকে অক্সিজেন দিয়ে, বা এটা রেজোনেন্স সাইন, যে ডবল অ্যারো মানে একটা ডবল অ্যারো রেজোনেন্স সাইন দিয়ে আমি এটাকে এরকমই লিখতে পারি। ধরলাম উপরের অক্সিজেনটা কোঅর্ডিনেশন বন্ড করে আছে আর নিচেরটা ডবল বন্ড আছে, এটাও লেখা যেতে পারে। বা আরো কি হতে পারে, এটা হতে পারে, বা বা আমি বললাম যে এরকমই আমি প্রকাশ করতে পারি নাইট্রো গ্রুপটাকে N ডবল বন্ড O, এটা কোঅর্ডিনেশন বন্ড না করে একটা সিঙ্গেল বন্ড আছে, তাহলে কি হবে, এখানে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, বুঝে গেল। এটাই আবার রেজোনেন্স করে অন্য আমি এরকম ভাবে লিখতে পারি যে N ওপরের অক্সিজেনটা মাইনাস, এর নিচের অক্সিজেনটা ডবল বন্ড করে আছে, এখানে প্লাস হয়ে যাবে, নাইট্রোজেনের মাথায় প্লাস, এটা হতে পারে। এভাবেও লেখা যেতে পারে। বা আরেকটা পদ্ধতিতে নাইট্রোবেনজিন লেখা যেতে পারে, যেটা হচ্ছে হাইব্রিড বলা হয়। এটা কিভাবে লেখা যেতে পারে, যেরকম সিঙ্গেল বন্ড নাইট্রোজেন অক্সিজেন অক্সিজেন, এখানে ডেল্টা মাইনাস মানে আংশিক নেগেটিভ চার্জ, এখানে ডেল্টা মাইনাস, এখানে যেমন প্লাস ছিল প্লাস, এইখানে যে ডবল বন্ডটা ছিল সেই বেনজিন রিংয়ের যেরকম হয় না, সেখানে ডট ডট করে প্রকাশ করা হয়েছে। এইভাবেও কিন্তু নাইট্রো গ্রুপটাকে লেখা যেতে পারে। এই জন্য বলা হয়েছে, এখানে দেখো এই লাইনটা লেখা আছে নাইট্রো গ্রুপ হ্যাজ এ রেজোনেন্স স্ট্রাকচার। দেখো রেজোনেন্স স্ট্রাকচার, এই যে ডবল অ্যারো দিয়ে প্রকাশ করা হয়েছে, ডবল হেডেড অ্যারো দিয়ে, এই জন্য হচ্ছে নাইট্রো গ্রুপটা হচ্ছে তোমার রেজোনেন্স স্ট্রাকচার থাকে। আচ্ছা, এই অনেক সময় কোশ্চেন করতে পারে তোমাদের যে এই যে নাইট্রো গ্রুপের যে নাইট্রোজেনটা এটা এর হাইব্রিডেশন কি, বুঝে গেল। যে ডবল মানে NO2 ক্ষেত্রে যে নাইট্রোজেন আছে, ধরো এই নাইট্রোজেন বা এই নাইট্রোজেন, এর হাইব্রিডেশন দেখি। আমি আগের ভিডিওতে একটা বলেছিলাম, দেখো যদি একটা কার্বন
চারটা সিঙ্গেল বন্ড থাকে তখন সেটার হাইব্রিডেশন কি হয় sp3। এই কার্বনটা দুটো সিঙ্গেল বন্ড একটা ডবল বন্ড আছে তখন কি হয় এর হাইব্রিডেশন sp2। একটা কার্বন একটা সিঙ্গেল বন্ড একটা ট্রিপল বন্ড আছে তখন তাকে তার হাইব্রিডেশন কি sp। এটা আমি আগের ক্লাসে অলরেডি ডিসকাস করে দিয়েছি, ঠিক আছে। তাহলে একই রকম ভাবে দেখো দুটো সিঙ্গেল বন্ড একটা ডবল বন্ড, এখানে নাইট্রোজেনও দেখো এটা একটা সিঙ্গেল বন্ড, এটা কোঅর্ডিনেশন বন্ড কিন্তু আমি এটাকে সিঙ্গেল বন্ড ধরলাম, আর একটা ডবল বন্ড, তাহলে কি হবে এটাও sp2 হাইব্রিডেশন হবে। তো নাইট্রো গ্রুপের যে নাইট্রোজেনটা আছে তার হাইব্রিডেশন কি sp2 হাইব্রিডাইজড। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে তোমাদের, ঠিক আছে, যে নাইট্রো গ্রুপের যে নাইট্রোজেনটা আছে তার হাইব্রিডেশন কি না sp2 হাইব্রিডাইজড। এবার কি বলেছে দেখো স্ট্রংলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মানে কি যে এই যে নাইট্রো গ্রুপ হয় NO2 এ না নিজের দিকে ইলেকট্রনটা টেনে নেয়। মানে ধরো এখানে ধরো আমি ধরলাম এখানে একটা বেনজিন রিং ড্র করলাম, এটা একটা বেনজিন আর এটা একটা নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন মানে কি একদিকে তোমার NO2 গ্রুপ লেগে যাবে, তাই না। এবার কি হয় এই নাইট্রো গ্রুপটা নিজের দিকে ইলেকট্রন টেনে নেয়, এ না নিজের দিকে ইলেকট্রন টেনে নেবে, নিজের দিকে মানে বেনজিন রিং থেকে নিজের দিকে ইলেকট্রন টেনে নেবে। তো নিজের দিকে ইলেকট্রন টেনে নিলে কি হবে বেনজিন রিংয়ে ইলেকট্রন ডেফিসিয়েন্সি মানে ইলেকট্রনের ঘাটতি দেখা যাবে। তো বেনজিন রিংয়ে যদি ইলেকট্রনের ঘাটতি দেখা যায় তাহলে সেই বেনজিন রিংটা ইলেকট্রন ডোনেট করে অন্যের সঙ্গে রিয়াকশন করতে অতটা মানে চাইবে না, কারণ তার নিজেরই অভাব। এই যে বেনজিন রিংটা আছে এর নিজেরই ইলেকট্রনের অভাব, কারণ এর কাছে যে ইলেকট্রনটা ছিল ইলেকট্রন ডেনসিটি ছিল সেটা নাইট্রো গ্রুপ তার দিকে টেনে নিয়েছে এরকম করে, তো এর ভিতরে অভাব হচ্ছে, তো এটা হচ্ছে কম রিয়াক্টিভ হবে। কিন্তু বেনজিনের ক্ষেত্রে কি ওরকম কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নেই, বুঝে গেল। তো এটা হচ্ছে বেনজিন, যে বেনজিনের ক্ষেত্রে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নেই, তার জন্য কি যতটা ইলেকট্রন ডেনসিটি বেনজিনে ছিল ততটাই আছে। কিন্তু নাইট্রো গ্রুপ কি করে ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেওয়ার জন্য এর ক্ষেত্রে হচ্ছে তোমার ইলেকট্রনের ডেফিসিয়েন্সি বা ঘাটতি দেখা যায়, এই জন্য হচ্ছে এর রিয়াক্টিভিটি কম। আবার অন্যদিকে আমি যদি টলুইন ড্র করি, এখানে আগের ক্লাসে পড়িয়েছি টলুইন। টলুইন মানে কি বেনজিন ওপর একটা CH3 গ্রুপ থাকে, এই CH3 গ্রুপ কি করে যে ইলেকট্রন ডোনেট করে বেনজিনকে, যে বেনজিনকে ইলেকট্রন ডোনেট করে দেয়। তো বেনজিনকে ইলেকট্রন দেওয়ার ফলে কি হয় যে বেনজিনের মধ্যে ইলেকট্রন ডেনসিটিটা বেশি হয়ে যায়, ঠিক আছে। বেশি হওয়ার জন্য কি তোমার কাছে যদি বেশি টাকা থাকে তাহলে তুমি খরচা করতে চাইবে। তো এই বেনজিনিক ইলেকট্রন ডেনসিটি বেশি হওয়ার জন্য এই বেনজিনটা সহজেই তোমার হচ্ছে অন্যান্য রিয়াকশন করতে চায়। কিন্তু নাইট্রোবেনজিনের ক্ষেত্রে কি ইলেকট্রনের অভাব মানে ধরো টাকার অভাব, তো সে কি আর খরচা করতে চাইবে, সে খরচা করতে অতটা চায় না, এই জন্য হচ্ছে রিঅ্যাক্টিভিটি কম। কিন্তু টলুইনের ক্ষেত্রে কি হয় CH3 যে গ্রুপটা এটা প্লাস I এফেক্টের দ্বারা ইলেকট্রন দেয় বেনজিনকে দিচ্ছে, তো ফলে কি হয় বেনজিনের ইলেকট্রন ডেনসিটিটা বেড়ে যাচ্ছে, বাড়ার ফলে এ ইজিলি পার্টিসিপেট করে অন্যান্য রিয়াকশনের ক্ষেত্রে পার্টিসিপেট করতে চায়, এই জন্য এর রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি, ঠিক আছে। তাহলে তোমাদের রিঅ্যাক্টিভিটি অর্ডারটা কিন্তু নোট করে রাখো, সব থেকে বেশি কার টলুইনের সব থেকে বেশি, ঠিক আছে। তারপর হচ্ছে বেনজিন যেখানে কোনো গ্রুপ নেই বেনজিন, সব থেকে কম হচ্ছে নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন বুঝে গেল, সব থেকে কম হচ্ছে তোমার নাইট্রোবেনজিনের ক্ষেত্রে, বুঝে গেল জিনিসটা। এবার হচ্ছে দেখো এবার হচ্ছে প্রিপারেশন বিভিন্ন কোন কোন মেথডের সাহায্যে আমরা এখানে আলোচনা করব যে কোন কোন মেথডের সাহায্যে আমরা নাইট্রো যে কম্পাউন্ডগুলো হয় তুমি নাইট্রো যে কম্পাউন্ডগুলো হয় ধরো নাইট্রোবেনজিন হয়ে গেল, মিথাইল মানে CH3NO2 মিথাইল নাইট্রো হয়ে গেল, এই যে নাইট্রো কম্পাউন্ডগুলো হয় এগুলো আমরা কিভাবে কোন কোন প্রসেসের সাহায্যে আমরা তৈরি করতে পারি সেগুলো একটা একটা করে আলোচনা করবো। আমরা এখানে জেনারেলি 5টা হচ্ছে ইম্পর্টেন্ট প্রসেস আছে, যেই 5টা প্রসেস আমরা একটা একটা করে খুব ভালো করে আলোচনা করবো যে কোন কোন পদ্ধতিতে আমরা নাইট্রো কম্পাউন্ড তৈরি করতে পারি, বুঝে গেল। যেমন 1 নম্বর প্রসেস কি না প্রিপারেশন ফ্রম অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে। প্রথম স্টেপ এটা দেখো লিখে রাখো যে প্রিপারেশন ফ্রম অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কিভাবে নাইট্রো কম্পাউন্ড তৈরি করব। আমি ধরলাম একটা জেনারেল অ্যালকাইল হ্যালাইড RX, বুঝে গেল। এটা তোমার এটা যে একটা মানে জেনারেল এটা একটা ফর্ম RX, আরটা যে কোনো খুশি হতে পারে, এই আর যে লিখেছি এখানে আরটা CH3 গ্রুপও হতে পারে, তারপর C2H5 ইথাইল গ্রুপও হতে পারে, বেনজিন হতে পারে C6H5, যে কোনো কিছু হতে পারে এখানে, বুঝে গেল। এ কি করে না সিলভার নাইট্রাইট
AgNO2 এর সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করবে, এই আর গ্রুপটা NO2 এর সঙ্গে লেগে যায়, মানে RNO2। আর এই এক্স হচ্ছে হ্যালোজেন, ঠিক আছে, এক্সটা জেনারেলি হ্যালোজেন হয়। এক্সটা কি জেনারেলি হ্যালোজেন, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে, যে কোনো। তাহলে সেটা কি হয়, আমি ধরলাম এখানে ব্রোমিন, এক্সটা হচ্ছে ব্রোমিন, তো বা যে কোনো AgX হয়ে যায়। বুঝে গেল? এইভাবে তোমাদের তৈরি করতে পারো তোমরা অ্যালকাইল হ্যালাইড থেকে। তোমাদের এরকম কোশ্চেন আসতে পারে যে C6H5Br প্লাস AgNO2 দিলে কি তৈরি হয় যদি বলে দেয়। তাহলে আমি দেখেছি যে অ্যালকাইল হ্যালাইড থেকে নাইট্রো কম্পাউন্ড তৈরি হয় যখন AgNO2 সিলভার নাইট্রাইট দেওয়া হয়, এটাকে কি বলে, সিলভার নাইট্রাইট, ঠিক আছে। তো তখন কি হবে, C6H5 যেটা ছিল এখানে C6H5, এটা কি হয়, এর সঙ্গে একটা NO2 গ্রুপ লেগে যায়, আর যেটা তোমার পড়েছিল AgBr হয়ে যায়। C6H5NO2 মানে কি, এটাকে যদি তুমি লেখো বেঞ্জিন ফর্মে, তো এরকম বেঞ্জিন C6H5 হয়ে গেল, আর উপরের মাথাতে NO2, যে এটা হবে তোমার পুরোটা এই রিঅ্যাকশনের ক্ষেত্রে। বুঝে গেল? তো এইভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে নাইট্রো কম্পাউন্ড তৈরি করতে পারি। এবার হচ্ছে দ্বিতীয়টা দেখো, দ্বিতীয় স্টেপ, দ্বিতীয়টা কি না, প্রিপারেশন ফ্রম হাইড্রোকার্বন। যে হাইড্রোকার্বন থেকে আমরা কিভাবে, এই যে দেখো দ্বিতীয়টা কি, দ্বিতীয় পদ্ধতি কি না, প্রিপারেশন ফ্রম হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন থেকে আমরা কিভাবে নাইট্রো কম্পাউন্ড তৈরি করতে পারি। সব থেকে যে জেনারেল বা মিনিমাম একটা হাইড্রোকার্বন হয় সেটা কি, মিথেন। তার কেমিক্যাল ফর্মুলা কি, CH4। মিথেনে যখন আমরা HNO3, ঠিক আছে, মিথেনকে যখন আমরা নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচার কি, মানে ফর্মুলা কি, HNO3। এটার ফিউমিং দেওয়া হয় একটাই M, ঠিক আছে, FUMING, ফিউমিং দেওয়া হয়। আর টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট, লিখে রাখো যে 423 থেকে 673 কেলভিনে যখন টেম্পারেচার দেওয়া হয় তখন কি হয়, CH3 একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে NO2 লেগে যায়, NO2। আর কি হবে, ওখানের একটা হাইড্রোজেন আর এখানের OH লেগে জল তৈরি করে দেবে, ঠিক আছে, H2। বোঝা গেল? তো যদি তোমাদের এরকম কোশ্চেনে দেওয়া থাকে, ধরো এই CH4 না, কোশ্চেনে দেওয়া আছে যে বেঞ্জিন C6H5, সরি H6, বেঞ্জিন C6H6, তাতে তোমার হচ্ছে এই নাইট্রিক অ্যাসিড HNO3, ব্র্যাকেটে ফিউমিং লেখা আছে, দিয়ে টেম্পারেচার যেটা ছিল 423 থেকে 673 কেলভিন, ঠিক আছে, এটা 673 কেলভিন দিলে কি তৈরি হয়ে যাবে, একটা হাইড্রোজেন, বেঞ্জিন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, মানে C6H6 ছিল তো C6H5 হয়ে যাবে, আর একটা হাইড্রোজেনের বদলে কি গ্রুপ লেগে যাবে, NO2 আর প্লাস জল, ঠিক আছে। তো এইভাবেও কিন্তু তোমরা হাইড্রোকার্বন থেকে নাইট্রো কম্পাউন্ড তৈরি করতে পারো। তাহলে যদি কোশ্চেনে এইটা দিয়ে দে, ধরো কোশ্চেনে দিল CH3 CH2 CH3 প্লাস, আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, আমি একটা বলছি, দ্বিতীয়, এই যে দেখো দ্বিতীয় স্টেপটায় যদি কোশ্চেন এরকমই দেয়, ঠিক আছে, এটা পুরোটা নোট করো না, আমি মুছে দিচ্ছি, তারপরে আমি লিখছি ওখানে। ধরো তোমার কোশ্চেনে দিল, দ্বিতীয়টার ক্ষেত্রে এক্সপ্লেন করছি, ঠিক আছে, এই দ্বিতীয় প্রসেসটা তোমার কোশ্চেনে দিল যে CH3 CH2 CH3, এইটাতে তোমার ধরলাম HNO3 দিল, ব্র্যাকেটে ফিউমিং লিখে দিল, দিয়ে বললো কি কি প্রোডাক্ট হবে। এখানে তোমরা এক্ষুনি আমি ডিসকাস করেছি যে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে একটা NO2 লেগে যাবে, তো প্রোডাক্ট কি হবে, CH3 CH2 লাস্টে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে NO2 হয়ে যায়। কিন্তু এর সঙ্গে আরও প্রোডাক্ট তৈরি হয়, দেখো এই কার্বনেও তো লাগতে পারে একটা নাইট্রো গ্রুপ, তো এর সঙ্গে আরেকটা প্রোডাক্ট হবে CH3 CH NO2 CH3, এটা
কিন্তু এখানে কি হয়, এখানে এই বন্ডটা ভেঙে গিয়েও কিন্তু একটা প্রোডাক্ট, দুটো প্রোডাক্ট দেয়। এখানে এই যে CH2 CH3 আছে, তার মাঝখানে যে বন্ড আছে, এই বন্ডটা ভেঙে গিয়ে এখানে একটা নাইট্রো গ্রুপ লাগবে আর এখানে একটা, মানে কি আরো দুটো প্রোডাক্ট তৈরি হবে। CH3 CH2, এই পাশে একটা নাইট্রো গ্রুপ লেগে যাবে NO2, আর এদিকে যে CH3 পড়েছিল তার সঙ্গেও একটা নাইট্রো গ্রুপ লেগে গিয়ে CH3 NO2, এবং চারটা প্রোডাক্ট তৈরি হবে এখানে। এই মলিকুলটা যদি দেওয়া হয় এখানে কিন্তু চারটা প্রোডাক্ট তৈরি হবে। তো তোমরা এই মানে তোমার হচ্ছে বন্ড ভেঙেও কিন্তু নাইট্রেশন হতে পারে, ঠিক আছে। নাইট্রো গ্রুপের যে নাইট্রো গ্রুপটা লাগে সেটাকে বলে নাইট্রেশন। তো বন্ড ভেঙে গিয়েও কিন্তু নাইট্রেশন হয়। তো এই ক্ষেত্রে কিন্তু চারটা প্রোডাক্ট হবে, বুঝে গেল? তো এক্ষেত্রে নোট করে রাখো, এক্ষেত্রে কিন্তু চারটা প্রোডাক্ট হবে। এবার 3 নম্বরে দেখো, এই যে 3 নম্বরে যে ফ্রম আলফা হ্যালোজেন অ্যাসিড, আচ্ছা আগেরটার ক্ষেত্রে আরেকটা আলোচনা করে দিচ্ছি যে হাইড্রোকার্বন, যেমন আমরা বললাম এখানে যে HNO3 ফিউমিং দিয়েও কিন্তু হাইড্রোকার্বন থেকে তোমার হচ্ছে নাইট্রো তৈরি হয়। আবার যদি ধরো এরকমই দেওয়া থাকে যে এটা বেনজিন, যেটা আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম, আগের দিনের ভিডিওটা দেখো, পার্ট এর ভিডিও, সেটাতে বলছিলাম যে বেনজিন থেকে নাইট্রোবেনজিন কিভাবে তৈরি হয়। সেখানে কি HNO3 কনসেন্ট্রেট নেওয়া হয়েছিল, আর কি H2SO4 কনসেন্ট্রেট নেওয়া ছিল, কনসেন্ট্রেট, ঠিক আছে, দুটো হচ্ছে কনসেন্ট্রেট নিলে তখনও কিন্তু আমরা নাইট্রোবেনজিন পাই, এই নাইট্রো বেনজিন পাওয়া যায়। তো বেনজিনে তোমরা হচ্ছে দুটো প্রসেস শিখলে, যে বেনজিন প্লাস নাইট্রিক অ্যাসিড HNO3, যেটা হচ্ছে ফিউমিং, আর হচ্ছে একটা টেম্পারেচার, এটা এখানে করে দিলাম, টেম্পারেচার হচ্ছে 423 থেকে 673 কেলভিন দিলেও নাইট্রোবেনজিন পাওয়া যায়। আবার তোমার হচ্ছে বেনজিন আর হচ্ছে HNO3 আর H2SO4 কনসেন্ট্রেট দিলেও কিন্তু তোমার হচ্ছে নাইট্রোবেনজিন পাওয়া যায়। তো দুটো প্রসেসেই কিন্তু নাইট্রোবেনজিন তৈরি করা যায় এই হাইড্রোকার্বন থেকে, বুঝে গেল? এবার হচ্ছে 3 নম্বরটা দেখো, 3 নম্বর হচ্ছে যে আলফা হ্যালোজেন অ্যাসিড যেগুলো থাকে, আলফা হ্যালোজেন অ্যাসিড, সেখান থেকে আমরা কিভাবে এই যে আলফা হ্যালোজেন অ্যাসিড আছে, এখান থেকে আমরা কিভাবে তোমার হচ্ছে নাইট্রো কম্পাউন্ড তৈরি করতে পারি। আলফা হ্যালোজেন অ্যাসিড মানে কি, তোমার এখানে আমি লিখছি দেখো, আলফা হ্যালোজেন অ্যাসিড 3 নম্বরে, আলফা হ্যালোজেন অ্যাসিড মানে কি, আলফা পজিশনে ধরো CH2 COOH, ঠিক আছে, আর হচ্ছে Cl, এটা থেকে নাইট্রো কম্পাউন্ড আমরা কিভাবে তৈরি করব। ধরলাম এটাতে তুমি হচ্ছে NaNO2 অ্যাড করো, NaNO2, ঠিক আছে, সোডিয়াম নাইট্রাইট অ্যাড করে দাও, দিলে কি হবে CH2 COOH, আর এখানে কি হয়ে যায় না, এখানে NO2 অ্যাড হয়ে যায়, NO2 অ্যাড হয়ে যায়, CH2 COOH, আর এখানে NO2 অ্যাড হয়ে যায়, ঠিক আছে। সোডিয়াম নাইট্রাইট অ্যাড করলে যে CH2 COOH Cl, তাতে হচ্ছে সোডিয়াম নাইট্রাইট অ্যাড করে দিলাম, CH2 COOH NO2 অ্যাড হয়ে যায়। এটাতে যখন আমরা হিট দেব, এটাতে যখন কি দেব না, এটাতে যখন আমরা হিট দেব তখন হচ্ছে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, গিয়ে কি হবে CH2 যেমন ছিল, এখানে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেলে একটা হাইড্রোজেন পড়ে থাকে, আর এদিকে হচ্ছে NO2 প্লাস CO2। তো এটাকে এইভাবে লিখতে পারি আমরা, CH3NO2, ঠিক আছে, CH3NO2, CH3NO2, ঠিক আছে, নাইট্রোমিথেন। তো আমরা আলফা হ্যালোজেন অ্যাসিড থেকে আমরা কিন্তু দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে মিথেনের আলফা হ্যালোজেন অ্যাসিড, সেটাতে প্রথমে NaNO2 দিলাম, দিলে কি হবে যে ক্লোরিনের বদলে NO2 গ্রুপ লেগে যায়, তারপরে যে হিট দিলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গিয়ে তোমার হচ্ছে নাইট্রোমিথেন তৈরি করে। যে আলফা হ্যালোজেন অ্যাসিড থেকে আমরা নাইট্রো কম্পাউন্ড তৈরি করতে পারি। 4 নম্বর প্রসেসটা দেখো, যে অক্সিডেশন অফ অ্যামিন, অ্যামিনের অক্সিডেশন করে আমরা কিভাবে
নাইট্রো কম্পাউন্ড তৈরি করতে পারি 4 নম্বর প্রসেসে। আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। দেখো 4 নম্বর বলেছে যে অক্সিডেশন অফ অ্যামিন, মানে কি অ্যামিন মানে যেই কম্পাউন্ডের ক্ষেত্রে NH2 গ্রুপ থাকে। আমি ধরলাম এখানে একটা কম্পাউন্ড লিখলাম কার্বন, এখানে CH3, এখানে CH3, এখানে CH3, এখানে NH2, অ্যামিন হলো। অক্সিডেশন করব আমরা, অক্সিডেশন ধরলাম KMnO4 এর প্রেজেন্সে, KMnO4 এর প্রেজেন্সে অক্সিডেশন করলাম, ঠিক আছে। দিলে কি হবে, এই অ্যামিন গ্রুপটা NO2 গ্রুপ হয়ে যায়। কার্বন CH3, 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 এই অ্যামিন গ্রুপটা NO2 হয়ে যায়। বোঝা গেল? অ্যামিন গ্রুপটা NO2 হয়ে যায়। যেখানে অ্যামিন গ্রুপ থাকবে সেখানে যদি অক্সিডেশন করা হয় KMnO4 দিয়ে অক্সিডেশন, তখন হচ্ছে তোমার হচ্ছে মানে অ্যামিন যে গ্রুপ NH2 গ্রুপ সেটা হচ্ছে NO2 হয়ে যায়। এইভাবেও আমরা কিন্তু নাইট্রো কম্পাউন্ড তৈরি করতে পারি বাই দ্য অক্সিডেশন অফ অ্যামিন। 4 নম্বর কি, 5 নম্বরটা কি বলেছে, বাই দ্য অক্সিডেশন অফ অক্সিমস। অক্সিম যে হয়, অক্সিমস, যে এটাকে অক্সিমস বলে। অক্সিমস মানে কি, অক্সিমস হচ্ছে একটা স্ট্রাকচার আমি ড্র করছি, সেটাকে অক্সিম বলা হয়। যেমন ধরো এরকম তোমরা দেখেছো যে RCH ডবল বন্ড NOH, ঠিক আছে, এটাকে বলে অক্সিম। যখন একটা CH কার্বনের সঙ্গে, এটাকে আমি এরকম করে লিখলাম আর ধরো C, এখানে হাইড্রোজেন, এখানে ডবল বন্ড NOH, এরকম গ্রুপ থাকলে তাকে বলা হয় অক্সিমস। যে এদেরও অক্সিডেশন করা হয়, কিন্তু এখানে যে মানে রিএজেন্ট ইউজ করা হয় সেটা কিন্তু KMnO4 নয়, সেটা তোমরা লিখে রাখো ট্রাইফ্লুরোপারক্সি অ্যাসিটিক অ্যাসিড। সেটাকে শর্ট ফর্মে এরকম লেখা হয় CF3। পড়েছো তোমরা, যে মানে গ্র্যাজুয়েশনের টাইমে যারা কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড আছে তারা তো পড়েছো, আর যারা ফিজিক্সে তারাও হয়তো পড়েছো। হ্যাঁ, তো CO3H এটাকে কি বলা হয় না, ট্রাইফ্লুরো, 3টা ফ্লুরো আছে, ট্রাইফ্লুরো পারক্সি, কারণ CO3, সো পারক্সি অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, পারক্সি অ্যাসিটিক অ্যাসিড বলা হয় এটাকে, ঠিক আছে। ট্রাইফ্লুরো, 3টা ফ্লোরিন আছে, এই জন্য ট্রাইফ্লুরো পারক্সি অ্যাসিটিক অ্যাসিড দিলে কি হয়ে যায় না, দিলে তোমার হচ্ছে এর মাঝখানে একটা ইন্টারমিডিয়েট স্টেপ থাকে, সেটা তুমি স্কিপ করে দাও, দরকার নেই আমাদের। তো আর যেমন ছিল আর, এখানে কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এই ডবল বন্ডে কি হয়, একদিকে এই কার্বনের দিকে হাইড্রোজেন লেগে যায়, বুঝে গেল। আর পুরো যে এই গ্রুপটা, পুরো এই গ্রুপটা কি হয়ে যায়, NO2 তে কনভার্ট হয়ে যায়। মানে আমি এরকম শর্ট ফর্মে লিখতে পারি আর CH2 NO2 হয়ে যায়, বুঝে গেল। যদি তোমার ধরো এরকম একটা এক্সাম্পল দেয়, আর কার্বন ডবল বন্ড NOH, ধরো এই মলিকুলটা দেওয়া আছে, দিয়ে বললো অক্সিডেশন হচ্ছে কিসের প্রেজেন্সে, ট্রাইফ্লুরো পারক্সি অ্যাসিটিক অ্যাসিড। কি তৈরি হবে না, আর এই কার্বনে কি লেগে যাবে, একটা হাইড্রোজেন লেগে যায়, আর এই দিকে NO2 হয়ে যাবে, বুঝা গেল। এই পুরো গ্রুপটা হচ্ছে NO2 হয়ে যাবে, আর এই কার্বনে একটা হাইড্রোজেন লেগে যাবে। এইভাবে তোমার হচ্ছে অক্সিমস থেকে অক্সিডেশন করে তোমরা কিন্তু নাইট্রো কম্পাউন্ড তৈরি করতে পারো। তাহলে এখানে 5টা প্রসেস আমরা বললাম। 1 নম্বর হচ্ছে ফ্রম অ্যালকাইল অ্যাসিডস, ফ্রম প্রিপারেশন ফ্রম হাইড্রোকার্বন, মানে অ্যালকাইল হ্যালাইড, তারপর হচ্ছে হাইড্রোকার্বন, তারপর হচ্ছে আলফা হ্যালোজেন অ্যাসিড থেকেও কিভাবে নাইট্রো কম্পাউন্ড পাওয়া যায়, অক্সিডেশন অ্যামিন দ্বারা কিভাবে নাইট্রোজেন কম্পাউন্ড পাওয়া যায়, নাইট্রো কম্পাউন্ড পাওয়া যায়, আর হচ্ছে অক্সিডেশন অক্সিমের অক্সিডেশন দ্বারা কিভাবে নাইট্রো কম্পাউন্ড পাওয়া যায়, সেগুলো মোটামুটি একটা আইডিয়া আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার হচ্ছে এদের ফিজিক্যাল প্রপার্টিগুলো কি হয়। এদের ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে মানে নাইট্রো কম্পাউন্ডের যে ফিজিক্যাল প্রপার্টিগুলো হয় সেগুলো কি, এরা যে ইয়েলো কালারের হয়, অয়েলি লিকুইড হয়, অর ক্রিস্টালাইন সলিড, যে ক্রিস্টালাইন সলিডও হতে পারে বা লিকুইডও হতে পারে, ঠিক আছে। এদের হচ্ছে ডাইপোল ইন্টারাকশন দেখা যায়, ডাইপোল ইন্টারাকশন দেখা যায়। তারপর হচ্ছে এরা হচ্ছে ওয়াটারে অতটা সলিবল নয়, মানে ওয়াটারে তোমার হচ্ছে ইনসলিবল থাকে জেনারেলি, কিন্তু অর্গানিক যে সলভেন্টগুলো পাওয়া যায় তার মধ্যে কিন্তু সলিবিলিটি দেখা যায়। বুঝে গেল। এবার হচ্ছে দেখো এই নাইট্রো কম্পাউন্ডগুলো কি কি ধরনের কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। এতক্ষণে আমরা কি বললাম, তাদের স্ট্রাকচার সম্বন্ধে পড়েছি, কিভাবে তৈরি হয় নাইট্রো কম্পাউন্ড, সেটাই 5টা প্রসেসের দ্বারা দেখলাম।
তার ফিজিক্যাল প্রপার্টি। এবার হচ্ছে কেমিক্যাল প্রপার্টি, মানে কি নাইট্রো কম্পাউন্ডগুলো কি ধরনের রিয়াকশন করতে পারে। যেমন এক নম্বর দেখো ক্যাটালাইটিক, যেমন এক নম্বর দেখো ক্যাটালাইটিক রিডাকশন। ক্যাটালাইটিক রিডাকশন মানে কি তোমরা পড়েছো অনেক সময়, যে ক্যাটালাইটিক রিডাকশন মানে ধরো আমি ধরলাম CH3CH2 নাইট্রো কম্পাউন্ড NO2 রিডাকশন করছি, অথবা 3H2 তিনটা হাইড্রোজেনের প্রেজেন্সে। তোমরা অনেক সময় কোন দেখেছো না, যে কোনো একটা রিয়াকশনে কোন নিকেল হাইড্রোজেন, প্লাটিনাম হাইড্রোজেন এরকম প্রেজেন্সে ছিল, প্লাডিয়াম হাইড্রোজেন এরকম ছিল না, সেই রিয়াকশনটাই হচ্ছে এটা, যে ক্যাটালাইটিক রিডাকশন। এখানে তুমি প্লাডিয়াম ইউজ করতে পারো, প্লাটিনাম ইউজ করতে পারো, বা নিকেল ইউজ করতে পারো, যে কোনো অর, ঠিক আছে, এগুলো সব অর দিয়ে যে কোনো একটা ইউজ করতে পারো। আর হিট যদি দাও তখন এই NO2টা কি হয়ে যায়, রিডাকশন হচ্ছে। আমরা দেখো এক্ষুনি যখন আমরা নাইট্রো কম্পাউন্ডের প্রিপারেশন পড়েছিলাম তখন হচ্ছে NH2 এর অক্সিডেশন করেছিলাম KMnO4 প্রেজেন্সে, তখন কি NO2 হয়ে গিয়েছিল। এখানে আমাকে NO2 এর রিডাকশন করছি, মানে কি তাহলে NH2 হয়ে যাবে। যদি NH2 অ্যামিন গ্রুপের অক্সিডেশন করে যদি NO2 হয়, তাহলে NO2 থেকে অ্যামিন গ্রুপ তৈরি করতে কি হবে, রিডাকশন করতে হবে। তো এইটা হচ্ছে তার ক্যাটালিস্ট। এগুলো দিলে নাইট্রো কম্পাউন্ডটা হচ্ছে রিডাকশন করে কি তৈরি হয়ে যাবে, CH3CH2 NO2টা কি হয়ে যাবে, NH2। বুঝে গেল। দেখো প্রিপারেশনের ক্ষেত্রে আমরা পড়েছিলাম, এখানে দেখো এই যে অক্সিডেশন অফ অ্যামিন 4 নম্বরে পড়েছিলাম না, এই যে দেখো NH2 কে অক্সিডেশন করেছিলাম, দিয়ে NO2 হয়ে গেছিল। এবার সেইটারই অপোজিট হচ্ছে, বিপরীতটা হচ্ছে এখানে রিডাকশন করছি। তাহলে রিডাকশন করলে কি হবে, NO2টা NH2 হয়ে যাবে। বুঝে গেল। তাহলে অপোজিট রিয়াকশন হচ্ছে ওখানে, ওটা থেকে। এবার হচ্ছে রিডাকশনস উইথ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা অনেকেই পড়েছো বা জানো। লিথিয়াম অ্যালুমিনিয়াম H4, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডাকশন করলে নাইট্রো কম্পাউন্ডটাও কিন্তু অ্যামিনে কনভার্ট হয়ে যায়। মানে কি, ধরো CH3CH2 NO2, ঠিক আছে, এটাকে অ্যারোর উপরে কি দেওয়া আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড H4 দিলে কি হয়ে যায়, CH3CH2 NH2। বুঝে গেল যে এইগুলো তৈরি হচ্ছে। বুঝে গেল যে রিডাকশন হয়ে NO2টা রিডাকশন হয়ে অ্যামিন তৈরি হয়ে যায়। এবার যে 3 নম্বর দেখো রিডাকশনস ইন নিউট্রাল মিডিয়াম। নিউট্রাল মিডিয়ামে যদি রিডাকশন করা হয়, রিডাকশন ইন নিউট্রাল মিডিয়াম, তখন কি হবে, তখন ধরো রিডাকশন করা হচ্ছে, আমি ধরলাম তোমার CH3CH2 NO2 প্লাস রিডাকশন করা হচ্ছে কিসের প্রেজেন্সে, না জিঙ্ক NH4Cl, ঠিক আছে। বা তোমরা এরকম ইউজ করতে পারো অ্যালুমিনিয়াম অ্যামালগাম, মানে LHG আর ওয়াটার H2 দিলে কি হয়ে যায়, এখানে দেখো নিউট্রাল মিডিয়ামে কিন্তু আলাদা হয়ে যাবে। এগুলো সব বেসিক মিডিয়াম ছিল, এগুলো সব কি ছিল, এই যে 1 আর 2 এগুলো কিন্তু বেসিক মিডিয়াম ছিল। নিউট্রাল মিডিয়ামের ক্ষেত্রে কিন্তু আলাদা প্রোডাক্ট পাবে। তখন NO2টা কি হয়ে যায়, না অক্সিম হয়ে যায়। দেখো মানে CH3CH2 NHOH এই গ্রুপ লেগে যায়। এটাকে বলা হয় ইথাইল হাইড্রোক্সাইল অ্যামিন। এটাকে কি বলা হয়, ইথাইল হাইড্রোক্সাইল অ্যামিন, AMINE, ইথাইল হাইড্রোক্সাইল অ্যামিন, ঠিক আছে। NO2টা NHOH হয়ে যায় যখন নিউট্রাল মিডিয়ামে রিডাকশন করা হয়। নিউট্রাল মিডিয়ামের কন্ডিশনটা কি লিখে রাখো তোমরা, জিঙ্ক NH4Cl বা অ্যালুমিনিয়াম অ্যামালগাম আর H2 এটা দিলে। কিন্তু দেখো এখানেও রিডাকশন হচ্ছিল, সবগুলো হচ্ছে রিডাকশন, কিন্তু এইটা হচ্ছে বেসিক কন্ডিশনে। দেখো এটা হচ্ছে তোমার বেসিক কন্ডিশন, ঠিক আছে, এটাও তোমার বেসিক কন্ডিশন, কিন্তু এইটা হচ্ছে তোমার নিউট্রাল মিডিয়াম। তখন কিন্তু NO2টা NH2 হয়ে যাবে। তোমাদের অপশানে হতে পারে, অনেক অপশানে দেওয়া থাকতে পারে, এই প্রোডাক্টটাও দেওয়া থাকতে পারে, কিন্তু তোমরা মনে রাখো যখন নিউট্রাল মিডিয়াম বা জিঙ্ক NH4Cl বা অ্যালুমিনিয়াম অ্যামালগাম H2 দেওয়া থাকবে তখন কিন্তু NHOH অক্সাইল অ্যামিন গ্রুপ লেগে যাবে, ঠিক আছে। এবার অ্যাসিডিক মিডিয়ামে দেখো, অ্যাসিডিক মিডিয়ামে কি হবে, তাহলে 4 নম্বরের ক্ষেত্রে অ্যাসিডিক মিডিয়ামে, যে যদি অ্যাসিডিক মিডিয়ামে হয় তখন কি হবে,
CH3 CH2 NO2, ঠিক আছে, এটা হচ্ছে নাইট্রো কম্পাউন্ড, প্লাস 6 এই ব্র্যাকেটের মধ্যে হাইড্রোজেন যদি দেওয়া থাকে তাহলে ভাববে যে রিডাকশন হচ্ছে, আর ব্র্যাকেটের মধ্যে অক্সিজেন যদি দেওয়া থাকে তাহলে ভাববে যে অক্সিডেশন হচ্ছে, ঠিক আছে। এখানে তুমি মেটাল, বুঝলে, মেটাল আর HCl যদি দেওয়া থাকে তখন কি হবে না CH3 CH2 NO2 হয়ে যায়, সরি NH2, NO2 থেকে NH2 হয়ে যায়। NO2 থেকে এখানেও কিন্তু অ্যামিন হয়ে যাবে, অ্যাসিডিক মিডিয়াম NH2। এখানে মেটাল কি কি ইউজ করবে, এখানে কি কি মেটাল ইউজ করতে পারো না, এখানে তুমি ইউজ করতে পারো জিঙ্ক, টিন, এসএন আর আয়রন, আর হচ্ছে HCl দেওয়া থাকে, দিলে তোমার কি হয়ে যায় যে অ্যামিন হয়ে যায়, নাইট্রোম ইথেন থেকে তোমার ইথাইল অ্যামিন হয়ে যায়, বুঝে গেল, NO2 থেকে NH2 হয়ে যায়। এবার দেখো যদি তোমার নাইট্রো অ্যারিনস, অ্যারিনস মানে কি অর্গানিক কম্পাউন্ড, যেমন নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিনকেও কিন্তু নাইট্রো অ্যারিন বলা হয়, ঠিক আছে। সেখানে ক্ষেত্রে কি কি হবে, কি ধরনের হবে, আর 2 নম্বর হচ্ছে রিডাকশনস অফ নাইট্রো অ্যারিন। নাইট্রো অ্যারিনস মানে এরকম ধরো নাইট্রোবেনজিনকে বলা হয়, মানে অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ডকে বলা হয়, জেনারেলি বলা হয় নাইট্রো অ্যারিন, ঠিক আছে। তো রিডাকশনস ইন অ্যাসিডিক মিডিয়াম, অ্যাসিডিক মিডিয়ামে কি হবে, 1 নম্বরটা রিডাকশন ইন অ্যাসিডিক মিডিয়াম, যদি অ্যাসিডিক মিডিয়ামে রিডাকশন করা হয়, তোমার ধরো আমি বারবার বেঞ্জিন রিং ড্র করছি না, আমি এমনি লিখে দিচ্ছি যে C6H5, ঠিক আছে, C6H5NO2, এটা মানেই কিন্তু এইটা, এই যে C6H5NO2 মানেই কিন্তু এইটা প্রকাশ করছে, আমি বারবার বেঞ্জিন রিং ড্র করছি না। তো এটাতে যদি তুমি একই রকম ভাবে অ্যাসিডিক মিডিয়াম মানে কি, এক্ষুনি আমি বুঝিয়েছি যে তোমার হচ্ছে মেটাল দেওয়া হয় আর HCl, এখানে মেটাল মানে কি তুমি জিঙ্ক ইউজ করতে পারো বা টিন ইউজ করতে পারো, এসএন বা আয়রন ইউজ করতে পারো, দিলে কি হবে এই NO2টা NH2 তো হয়ে যায়, আগের স্লাইডে বলেছি। তো C6H5NH2 এই প্রোডাক্টটা পাওয়া যায়, আর তার সঙ্গে হচ্ছে 2 অণু জল পাওয়া যায়, দুটো জল পাওয়া যায়, ঠিক আছে। তো NO2টা NH2 হয়ে যায় অ্যাসিড মিডিয়াম। নিউট্রাল মিডিয়ামে আগের স্লাইডেই পড়িয়েছি, দেখো নিউট্রাল মিডিয়ামে তাহলে কি হবে, যে রিডাকশন ইন নিউট্রাল মিডিয়াম, নিউট্রালের ক্ষেত্রেও আমি ধরলাম C6H5NO2, এটাই কিন্তু নাইট্রোবেনজেন, যে উপরে স্ট্রাকচারটা দিয়েছি সেটাও, অনেক সময় মানে তোমার হচ্ছে স্ট্রাকচার দিয়ে জিজ্ঞাসা করলে আবার ভুলভাল করে দেবে না, ঠিক আছে। নিউট্রাল মিডিয়ামে কি কন্ডিশন ছিল, 4H, রিডাকশন হচ্ছে কি দেওয়া ছিল, জিঙ্ক আর NH4Cl, আগের স্লাইডেই পড়ালাম। তখন কি হবে, এই NO2টা কিন্তু NH2 হবে না, তখন কি হবে C6H5 সিঙ্গেল বন্ড NHOH, হাইড্রোক্সাইল অ্যামিন হয়ে যায়। তো সেখানে যেমন ইথাইল হাইড্রোক্সাইল অ্যামিন হয়েছিল, এখানে তাহলে একই রকম ভাবে হবে ফিনাইল হাইড্রোক্সাইল অ্যামিন, বুঝে গেল। তো এটা হবে। এবার বলেছে যে রিডাকশন ইন অ্যালকালাইন মিডিয়াম, এটা খুব ইম্পর্টেন্ট, ধরে রাখো যে অ্যালকালাইন মানে বেসিক মিডিয়াম আর কি, অ্যালকালাইন মিডিয়াম বেসিক মিডিয়াম দুটোই হচ্ছে সেম। তুমি ধরলাম এখানে একটা নাইট্রোবেনজিন দেওয়া আছে NO2, এটা একটা নাইট্রোবেনজিন, বুঝে গেল যে এটা একটা নাইট্রোবেনজিন। এবার যদি তোমার জিঙ্ক NaOH বেসিক মিডিয়াম করেছে, জিঙ্ক NaOH দেওয়া হলো, তখন হচ্ছে হাইড্রাজো বেঞ্জিন তৈরি হয়, কিরকম দুটো বেঞ্জিন রিং এরকম লেগে যায়, এটা একটা বেঞ্জিন NH এরকম, এটাকে কি বলা হয় না, এটাকে বলা হয় হাইড্রাজো বেঞ্জিন, হাইড্রাজো বেঞ্জিন। দেখো বেসিক কন্ডিশনে যখন দেওয়া হয় তাহলে 3টা কন্ডিশন মনে রাখবে, কিন্তু অ্যাসিডিক কন্ডিশনে NO2টা কি হয়ে গেছিল, দেখো নাইট্রো অ্যারিনের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট প্রোডাক্ট পাচ্ছ তোমরা, যেমন অ্যাসিডিক মিডিয়ামে যদি অ্যাসিডিক কন্ডিশন দেয় তখন হচ্ছে NO2টা কিন্তু অ্যামিন হয়ে গিয়েছিল,
দেখো তিনটা মানে সিস্টেম বলতে পারো যে, বা তিনটা মিডিয়াম অ্যাসিডিক, নিউট্রাল আর অ্যালকালাইন, তিনটা মিডিয়ামে কিন্তু আলাদা আলাদা প্রোডাক্ট পাচ্ছ। ঠিক আছে, তিনটা মানে একই রিয়াক্ট্যান্ট কিন্তু প্রোডাক্ট আলাদা। এখানে হচ্ছে নাইট্রোবেনজিন ছিল অ্যাসিডিক মিডিয়ামে, তোমার যে 6H মেটাল আর এইচএল, যেখানে মেটালটা হতে পারে জিঙ্ক হতে পারে, টিন হতে পারে, আয়রন হতে পারে, সেটা হচ্ছে কি প্রোডাক্ট দিয়েছিল, অ্যামিন প্রোডাক্ট দিয়েছিল। কিন্তু নিউট্রাল মিডিয়ামে কি দিয়েছিল, নিউট্রাল মিডিয়ামে হাইড্রোক্সাইল অ্যামিন দিয়েছে, হাইড্রোক্সাইল অ্যামিন NaOH। আবার অ্যালকালাইন মিডিয়ামে হাইড্রোজোবেনজিন দিচ্ছে, বুঝে গেল, হাইড্রোজোবেনজিন। এখানে কি দিয়েছে শুধুমাত্র জিঙ্ক আর NaOH, কিন্তু একই কন্ডিশনে যদি তোমার মিথানল দিয়ে দেয় তখন আবার আলাদা প্রোডাক্ট হয়ে যায়। এটাও লিখে রাখো তোমরা, এগুলো ভালো করে মনে রাখবে। কিন্তু দেখো একই কন্ডিশন, জিঙ্ক NaOH, আগেরটাতেও জিঙ্ক NaOH ছিল, এখানেও জিঙ্ক NaOH, কিন্তু তার সঙ্গে মিথানল দিয়ে দিয়েছে CH3OH, তখন হচ্ছে প্রোডাক্টটা আলাদা হয়ে যায়, তখন হচ্ছে অ্যাজোবেনজিন তৈরি হয়ে যায়। মানে কি, এই যে এটা ধরো একটা বেনজিন রিং, এখানে নাইট্রোজেন, দেখো এখানে দুটো হাইড্রোজেন ছিল, এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন বেরিয়ে গিয়ে ডবল বন্ড হয়ে গিয়ে N, এখানে আবার বেনজিন রিং। এটাকে কি বলে, এটাকে বলা হয় অ্যাজোবেনজিন, অ্যাজোবেনজিন। উপরেরটাকে কি বলা হয়, হাইড্রাজোবেনজিন, মানে হাইড্রোজেন ছিল এই জন্য হাইড্রাজোবেনজিন, আর এটা ক্ষেত্রে কোনো হাইড্রোজেন নেই এই জন্য এটাকে বলা হয় অ্যাজোবেনজিন। দুটো কন্ডিশন তোমরা মনে রাখবে, কিন্তু বারবার বলছি এই কন্ডিশনগুলো চেঞ্জ করে দেয়, দিলে প্রোডাক্ট চেঞ্জ হয়ে যায়, তোমরা ভাবো যে ঠিক হয়ে যাবে, কিন্তু তোমাদের মানে যে অপশান হয় সেটা ভুল হয়ে যায়। এখানে শুধুমাত্র জিঙ্ক NaOH দেওয়া ছিল, তাই জন্য হচ্ছে হাইড্রাজোবেনজিন তৈরি হয়। এখানেও জিঙ্ক NaOH দেওয়া আছে, তার সঙ্গে মিথানল দেওয়া আছে, তাই জন্য অ্যাজোবেনজিন তৈরি হয়ে যায়। যে তোমাদের কিন্তু অপশান এরকম দেওয়া থাকতে পারে, ধরো এটা A অপশান দেওয়া আছে, এটা B অপশান দেওয়া আছে, সিতে দেওয়া আছে বোথ, আর ডিতে দেওয়া আছে নান অফ দ্য অ্যাবাভ বলে কন্ডিশন দেওয়া আছে এইটা, তাহলে অপশান বি হচ্ছে তোমার কিন্তু ঠিক হবে, অপশান এ ঠিক হবে না, বা বোথও ঠিক হবে না। ঠিক আছে, বুঝে গেল, এই কন্ডিশনগুলো খুব মনে রাখবে। এটা হচ্ছে বেসিকের নিউট্রালের কন্ডিশন, উপরেরটা হচ্ছে অ্যাসিড মিডিয়ামের কন্ডিশন, আর নিচেরটা হচ্ছে বেসিক। এই অ্যালকালাইন মিডিয়াম মানে হচ্ছে কিন্তু বেসিক মিডিয়াম, যা সেটাই হচ্ছে তোমার অ্যাসিডিক মানে অ্যালকালাইন মিডিয়াম। ঠিক আছে, এই যে অ্যালকালাইন মিডিয়াম আর বেসিক মিডিয়াম দুটোই কিন্তু সেম, বুঝে গেল। তাহলে এইগুলো কিন্তু তোমরা একটু মনে রাখবে, রিয়াকশন কন্ডিশনগুলো। অর্গানিকের ক্ষেত্রে মেন হচ্ছে কিন্তু রিয়েজেন্ট কি ইউজ হচ্ছে, রিয়াকশন কন্ডিশন মানে যেটাকে বলা হয় রিয়েজেন্ট, যে ওই অ্যারোর ওপরে যে এগুলো ইউজ হচ্ছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। এবার দেখো 3 নম্বর হচ্ছে, এতক্ষণ আমরা বিভিন্ন রকম পড়লাম। প্রথমে হচ্ছে রিডাকশন পড়লাম, যে বিভিন্ন রকম তোমার হচ্ছে রিডাকশন যেগুলো হয়, ক্যাটালাইটিক রিডাকশন, রিডাকশন উইথ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, রিডাকশন নিউট্রাল মিডিয়ামে রিডাকশন, অ্যাসিডিক মিডিয়ামে রিডাকশন, তারপর হচ্ছে যে নাইট্রো অ্যারিনের বিভিন্ন রকম রিডাকশন পড়লাম। এরপর আমরা পড়ব যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। ঠিক আছে, ওই নাইট্রো কম্পাউন্ডের উপরেই হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বলবো। যে আমরা জানি নাইট্রোবেনজিন, আমি যদি এখানে ড্র করি, দেখো ধরো এটা বেনজিন রিং, এখানে NO2 গ্রুপ। এ কি করে, আমরা এক্ষুনি পড়েছি যে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়। এই ইলেকট্রন টেনে নেওয়ার জন্য কি হয়, এই অর্থ পজিশন আর প্যারা পজিশন, এই অর্থ আর প্যারা এগুলো কি জিনিস কি, এটা আমি কিন্তু এর আগের পার্টে যে ভিডিওটা বানিয়েছি তাতে ভালো করে আলোচনা করে দিয়েছি, যে কোন পজিশনটাকে অর্থ বলে, কোন পজিশনটাকে মেটা বলে, কোন পজিশনটাকে প্যারা বলে, এগুলো। তো আমরা যারা কেমিস্ট্রি নয় অন্যান্য ব্যাকগ্রাউন্ডে, তারা কিন্তু একটু দেখে নেয় ভিডিওটা। ঠিক আছে, তো আমরা জানি কি NO2টা কি ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেয়, ফলে এই অর্থ পজিশন আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটিটা কম থাকে, কিসের তুলনায়, এই মেটা পজিশনের তুলনায়। এটাকে বলা হয় মেটা পজিশন। যার জন্য কোনো নতুন গ্রুপ যখন লাগে, এখানে ধরলাম আমি ক্লোরিন গ্রুপ লাগতে চাই, ঠিক আছে, তো এই ক্লোরিন গ্রুপটা কি করে, যে এই মেটা পজিশন দিয়ে তোমার হচ্ছে লাগে, মানে ক্লোরিন গ্রুপটা যখন লাগবে সেটা হচ্ছে মেটা পজিশনে গিয়ে লাগবে, অর্থাৎ প্যারা পজিশন নয়। বুঝে গেল, মেটা পজিশন, কারণ হচ্ছে NO2 গ্রুপটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট করে দেয়। আর মেটা ডাইরেক্টিং গ্রুপ, এই NO2 আমি তোমাদের আগের ম্যাথে বলেছিলাম ক্লাসে, যে তোমরা এরকম একটা টেবিল বানাও, আর কোনটা অর্থ প্যারা ওরিয়েন্টেটিং গ্রুপ কোনগুলো সেগুলো লেখো,
আর কোনগুলো মেটা ওরিয়েন্টেটিং বা ডাইরেক্টিং গ্রুপ, যে কোন গ্রুপগুলো বেঞ্জিনিং এর সঙ্গে থাকলে অর্থো পজিশন বা প্যারা পজিশনের নতুন গ্রুপটা লাগে সেগুলো তোমরা লিখতে থাকো। আর কোন গ্রুপটা মানে বেঞ্জিনিং এর সঙ্গে থাকলে সেটা নতুন গ্রুপকে মেটা পজিশনে অ্যাড করাবে সেগুলো কিন্তু তোমরা লিখে রাখবে। যেমন NO2টা হচ্ছে এটা মেটা ডাইরেক্টিং গ্রুপ, তো এখানে আমি লিখতে পারি যে NO2 মানে কি কোনো নতুন গ্রুপ লাগলে সে হচ্ছে মেটা পজিশনে গিয়ে মেটা পজিশন দ্বারাই লাগবে গিয়ে এখানে। তো তুমি ধরো এটা NO2 ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, মানে একটা হাইড্রোজেনের বদলে কোনো একটা নতুন গ্রুপ লেগে যাবে। ধরলাম এখানে Cl2 আর FeCl3 দেওয়া হলো, Cl2 আর FeCl3 দেওয়া হলো, ঠিক আছে। তখন কি হয়, একটা ক্লোরিন লাগবে। কোন পজিশনে গিয়ে লাগবে, অর্থতে ধরো এখানে NO2 কোন পজিশনে গিয়ে লাগবে, এই অর্থ পজিশনে, মেটা পজিশনে না প্যারা পজিশনে, মেটা পজিশনে গিয়ে লাগবে। কারণ এই NO2 গ্রুপটা হচ্ছে মেটা ডাইরেক্টিং গ্রুপ, মানে কি সে মেটা দিয়েই তোমার হচ্ছে কোনো নতুন গ্রুপকে অ্যাটাক করতে পারবে। কারণ NO2 গ্রুপটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সো ইলেকট্রন টেনে নেয় নিজের দিকে, যার ফলে কি অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটিটা কমে যায়। মেটাতে মোটামুটি একটা ইলেকট্রন ডেন্সিটি থাকে, তাই জন্য কোনো একটা নতুন গ্রুপকে যখন অ্যাটাক করবে তো মেটা পজিশন দিয়েই সেটা অ্যাটাক করে, ঠিক আছে। এটা হলো নাইট্রো মানে তাহলে নাইট্রোবেঞ্জিনে ক্লোরিন আর FeCl3 দিলে এই মেটা পজিশনে ক্লোরিন লেগে যায়। আবার যদি তোমার ধরো আমি এখানে H2SO4 দিলাম, H2SO4 কনসেন্ট্রেট H2SO4 দেওয়া হলো, তখন কি হয়, এখানে দেখো নাইট্রো গ্রুপ এখানে ছিল, এই মেটা পজিশনে SO3H লেগে যায়, বুঝে গেল। আবার ধরো যদি এটা শুধু কনসেন্ট্রেট H2SO4, আবার 3 নম্বরে আমি দিলাম কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড মানে HNO3 কনসেন্ট্রেট, তার সঙ্গে H2SO4 কনসেন্ট্রেট দিলাম, তখন কি হবে না, তখন হচ্ছে মেটা, ধরো এটা বেঞ্জিন, এটা 6 মেম্বার বেঞ্জিন, ঠিক আছে, NO2 এই মেটা পজিশনে একটা NO2 লেগে যায়, বুঝতে গেল। সবই কিন্তু তোমার মেটা পজিশনে লাগবে। প্রথমে ক্লোরিন FeCl3 দিয়েছিলাম, তো মেটা পজিশনে ক্লোরিন গ্রুপ লেগেছিল। দ্বিতীয়তে H2SO4 দিলাম কনসেন্ট্রেট, তো এই মেটা পজিশনে SO3 গ্রুপ লেগেছিল। তৃতীয়তে হচ্ছে HNO3 কনসেন্ট্রেট আর H2SO4 কনসেন্ট্রেট দিয়েছি, তো মেটা পজিশনে হচ্ছে NO2 গ্রুপ লেগেছে। তো প্রথম প্রসেসটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হ্যালোজিনেশন, হ্যালোজিনেশন, এইটাকে বলা হয় হ্যালোজিনেশন প্রসেস। দ্বিতীয়টাকে কি বলে, দ্বিতীয়টাকে বলা হয় সালফোনেশন, সালফোনেশন। তৃতীয় প্রসেসটাকে কি বলা হয় নাইট্রেশন, এখানে NO2 গ্রুপ লেগেছে তো নাইট্রেশন বলা হয়। এই প্রসেসগুলো নাম দিয়েও কিন্তু কোশ্চেন হতে পারে, তোমাদের হয়তো প্রথম এই রিঅ্যাকশনটা দিয়ে দিল, বললো এটা কি প্রসেস, বোঝা গেল। যে কোনো ধরনের ছোটখাটো কোশ্চেনও হতে পারে, ঠিক আছে। কারণ 2016-তে তোমরা দেখবে 11-12-এ এবং পিভি কার্ভ দিয়েছে কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে, বলেছে পি ভার্সাস ভি বলে এরকম একটা কার্ভ দিয়েছে, বলেছে যে এর এক্স অ্যাক্সিসে কি থাকে, ভলিউম থাকে, টেম্পারেচার থাকে, প্রেসার থাকে, এরকম করে করে অপশন দিয়ে দিয়েছে। তো ছোট ছোট কোশ্চেনে কিন্তু তোমাদের আসতে পারে, ঠিক আছে। তোমরা পড়বে না, যখন পড়ছো কার্ভ সম্বন্ধে পড়ে নিয়েছো, ম্যাথমেটিক্যাল টার্ম ম্যাথ করেছো, সবকিছু করে নিয়েছো, কিন্তু কোশ্চেন এসে গেছে তোমার হচ্ছে প্লটের যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে কি কি থাকে সেগুলো থেকে, তো করতে পারবো না। তাহলে এই জন্য সমস্ত ছোট ছোট জিনিসগুলোও কিন্তু মাথায় রাখবে, যে প্রথমে যখন নাইট্রোবেঞ্জিনে ক্লোরিন আর FeCl3 দেওয়া হয় তখন সেই প্রসেসটাকে বলা হয় হ্যালোজিনেশন, সেখানে কি হয় মেটা পজিশনে ক্লোরিন লাগে। দ্বিতীয়টা হচ্ছে H2SO4 দেওয়া হচ্ছে কনসেন্ট্রেট H2SO4, তো মেটা পজিশনে SO3 গ্রুপ লেগে গেছে, সেটাকে বলা হয় সালফোনেশন প্রসেস। তৃতীয়টাতে কি হয় HNO3 কনসেন্ট্রেট আর H2SO4 কনসেন্ট্রেট দেওয়া হয়েছে, তো মেটা পজিশনে হচ্ছে তোমার NO2 গ্রুপ লেগেছে, নাইট্রেশন হয়েছে, তো এই জন্য এটাকে বলা হয় নাইট্রেশন প্রসেস, বোঝা গেল। এই তিনটা হচ্ছে জেনারেলি তোমার হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয় কিসের জন্য না নাইট্রোবেঞ্জিনের জন্য। তাহলে এবার হচ্ছে 4 নম্বর পয়েন্টটা দেখো, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মানে কি বার থেকে কোনো গ্রুপ গিয়ে লাগবে, ঠিক আছে, যে বাইরে কোনো একটা গ্রুপ আছে, ঠিক আছে, সে গিয়ে তোমার ওই বেঞ্জিনিং এ অ্যাটাক করবে নাইট্রোবেঞ্জিনের। তাহলে দেখো এখানে একটা নাইট্রোবেঞ্জিন আমি ড্র করলাম, আমি জানি কি বা তোমরা জানো কি
অর্থ আর প্যারা পজিশন হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্সি কম থাকে। আমি ধরলাম যে অর্থ আর প্যারা পজিশনে কি, তার মানে সিকিউরিটি কম আছে। ইলেকট্রন ডেফিসিয়েন্সি মানে কি, সিকিউরিটি কম আছে। তো এই নিউক্লিওফিলিক যে গ্রুপটা, সে তাহলে কোনখানে গিয়ে লাগার চান্স বেশি আছে, হয় অর্থতে নয়তো প্যারাতে। বুঝে গেল? যে কারণ নাইট্রোবেঞ্জিনের NO2টা কি ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেয়, তো এই বেঞ্জিনিকের ইলেকট্রন ডেফিসিয়েন্সি কম হয়ে যায়। আর সব থেকে কম হয় কোনখানে, এই অর্থ আর প্যারা পজিশনে। তার মানে কি, সব থেকে কম মানে ওখানে অ্যাটাক করাটাই সুবিধা, তাই না? তাহলে কোনো একটা গ্রুপ যদি লাগতে চায়, সে অর্থ বা প্যারা থেকেই লাগবে। বুঝে গেল? তাহলে এই স্টেপে তোমরা লিখো যে কে ও এইচ যদি দেওয়া হয়, পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি দেওয়া হয়, তাহলে এই OH গ্রুপটা কোনখানটা থেকে লাগবে। দেখো এই NO2 ছিল এখানে, তো এই অর্থ দিয়ে গিয়ে লাগবে, ঠিক আছে? বা মানে প্লাস আর কি প্রোডাক্ট হবে, এই প্যারাতে গিয়েও লাগবে NO2 OH এখানে। বুঝে গেল? তাহলে এই দুটো প্রোডাক্ট পাওয়া যায় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে। এই দুটো প্রোডাক্ট পাওয়া যায়। এটাকে কি বলা হয়, অর্থো নাইট্রো ফেনল বলা হয় এটাকে, অর্থো নাইট্রো ফেনল। আর এটাকে কি বলা হয়, প্যারা নাইট্রো ফেনল। ঠিক আছে, অর্থো নাইট্রোফেনল আর প্যারা নাইট্রোফেনল। একই রকম ভাবে যদি এখানে NaNH2 দেওয়া হয়, NaNH2 NaNH2, তাহলে এখানেও হচ্ছে তোমার অর্থ আর প্যারা পজিশনে, এটা ধরো NO2 ছিল, এই অর্থ পজিশনে NH2 গ্রুপ লেগে যায়, প্লাস এই প্যারা পজিশনে NH2 গ্রুপ লেগে যায়। তো এটাকে বলা হয় অর্থ নাইট্রো অ্যানিলিন। ঠিক আছে, আর এটা গেল প্যারা নাইট্রো অ্যানিলিন। বুঝে গেল? এই অর্থ পজিশনে NH2 ছিল, এই জন্য অর্থ নাইট্রো অ্যানিলিন, আর প্যারা পজিশনে NH2, তো প্যারা নাইট্রো অ্যানিলিন। বুঝে গেল? তাহলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যখন নাইট্রোবেঞ্জিনে হবে, তখন সবসময় সে মেটা দিয়ে অ্যাটাক করবে, কারণ মেটাতে তোমার মেটা পজিশনে ইলেকট্রন ডেনসিটি বেশি। কারণ অর্থ প্যারাতে কম কেন, কারণ নাইট্রো গ্রুপটা তোমার হচ্ছে ইলেকট্রন টেনে নিচ্ছে নিজের দিকে। বুঝে গেল? তো এবার দেখো তোমাদের এই যে নাইট্রো অ্যানিলিন অর্থ প্যারা মেটা, দেখো অর্থ নাইট্রো অ্যানিলিন প্যারা নাইট্রো অ্যানিলিন এক্ষুনি আমি দেখিয়েছি। এই যে দেখো এখানে একদম নিচে অর্থ নাইট্রো অ্যানিলিন আর প্যারা নাইট্রো অ্যানিলিন কিভাবে বানানো হয়। বোঝা গেল? ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দ্বারা। তো এখানে বিভিন্ন রকম স্ট্রাকচার তোমরা দেখতে পাবে। ধরো নাইট্রো অ্যানিলিন, ঠিক আছে, আমি সবার স্ট্রাকচার ড্র করছি একবার করে। ঠিক আছে, ধরো এটা বেঞ্জিনিংটা, এটা কি, এটাকে কি বলা হয়, বেঞ্জিন। এটাকে কি বলে, নাইট্রোবেঞ্জিন। এটাকে কি বলে, NH2 যদি থাকে, এটা হচ্ছে বেঞ্জিন, এটা নাইট্রোবেঞ্জিন, এটা অ্যানিলিন, ANILINE। ঠিক আছে, এবার দেখো এটা কি অ্যানিলিন, এর এই পজিশনে যদি NO2 থাকে, তখন তাকে বলা হয় এই যে অর্থো নাইট্রো অ্যানিলিন, অর্থো নাইট্রো অ্যানিলিন। বুঝে গেল? এবার আরেকটা ড্র করছি, যদি এই পজিশনে NO2 থাকে, তাহলে দেখো এই যে দ্বিতীয় মেটা নাইট্রো অ্যানিলিন। যদি এই পজিশনে থাকে, তাকে বলা হয় প্যারা নাইট্রো অ্যানিলিন। ঠিক আছে, প্যারা নাইট্রো অ্যানিলিন। তো বেঞ্জিন কিরকম স্ট্রাকচার হয়, নাইট্রোবেঞ্জিন, অ্যানিলিন, নাইট্রো
অর্থোনাইট্রো অ্যানিলিন, মেটা আর প্যারানাইট্রো অ্যানিলিন। ঠিক আছে, এই স্ট্রাকচারগুলো তোমরা কিন্তু দেখে রাখবে, তোমাদের এই স্ট্রাকচার থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, যে প্যারানাইট্রো অ্যানিলিনের যে অ্যামিন আর NO2 গ্রুপের পজিশন কি, এখানে দেখো অ্যামিন গ্রুপটা 1 নম্বর পজিশনে, প্যারার ক্ষেত্রে দেখো এখানে অ্যামিন গ্রুপটা 1 নম্বর পজিশনে আছে, NO2টা 4 নম্বর। এটা যদি 1 হয়, এটা 2, এটা 3, NO2টা 4 নম্বর গ্রুপে আছে, 4 নম্বর কার্বনে। তো এইটা হচ্ছে তার স্ট্রাকচার, বুঝা গেল? এবার দেখো এই অ্যানিলিনের নাইট্রেশন দ্বারা যদি আমরা অ্যানিলিনকে কিভাবে তৈরি করব, মানে এখানে অর্থমেটা প্যারা ঠিক আছে, এবার হচ্ছে নাইট্রো অ্যানিলিনস। এই যে নাইট্রো অ্যানিলিন কিভাবে তৈরি করব, প্রিপারেশন কিভাবে তৈরি করে না, অ্যানিলিন ভায়া নাইট্রেশন। যে যদি আমি ধরলাম ফ্রম অ্যানিলিন, যে এটা NH2 আছে, এটাকে কি বলা হয়, অ্যানিলিন। এটা নাইট্রেশন করছি, নাইট্রেশন কিভাবে করা হয় না, HNO3 কনসেন্ট্রেট আর H2SO4 কনসেন্ট্রেট দেওয়া হলো, দিলে কি হয়ে যায়, এইটা NH2 NO2 লেগে যায়, এভাবে হতে পারে। আবার এরকম প্যারা পজিশনেও লেগে যেতে পারে। কেন না, কারণ NH2 যে গ্রুপটা আছে সেটা কিন্তু তোমার এই যে NH2, এটা কিন্তু অর্থ বা প্যারা ডাইরেক্টিং গ্রুপ, মানে কোনো নতুন গ্রুপ এলে সেটা অর্থ বা প্যারা পজিশনে গিয়ে লাগে। আমি তোমাদের বারবার বলছি এগুলো ভালো করে লিখে রাখো, একটা টেবিল বানাও, সেখানে অর্থ আর প্যারা ডাইরেক্টিং গ্রুপের সমস্ত লিস্ট বানাও এখানে, আর মেটা ডাইরেক্টিং গ্রুপের লিস্ট বানাও। ঠিক আছে, কারণ যে কোনো কোশ্চেন আসতে পারে, যে ধরো একটা বেঞ্জিনিং দিল, একটা বেঞ্জিনিং দিয়ে দিল, এখানে ধরলাম কোনো একটা গ্রুপ দিয়ে দিল X, তারপরে একটা বললো যে Cl মাইনাস। ঠিক আছে, বললো যে এটা কোথায় কোন পজিশনে গিয়ে লাগবে, অর্থ পজিশনে, মেটা পজিশনে বা প্যারা পজিশন কোন পজিশনে গিয়ে লাগবে। তো তোমরা কিন্তু এই লিস্টটা থেকে বানালে তোমরা লিস্টে দেখতে পেয়ে যাবে যে এই যে X গ্রুপটা কোনখানে আছে, মানে এই অর্থ প্যারা ডাইরেক্টিং লিস্টে আছে না মেটা ডাইরেক্টিং, তাহলে বুঝতে পেরে যাবে। যদি Xটা তোমার মেটা হয় তাহলে ক্লোরিনটা হচ্ছে মেটা পজিশনে গিয়ে লাগবে, আর যদি এক্সট্রা তোমার অর্থ বা প্যারা পজিশন ডাইরেক্টিং হয় তাহলে তোমার এই অর্থ বা প্যারা পজিশনে গিয়ে লাগবে। তো তোমরা কিন্তু একটা টেবিল বানিয়ে ভালো করে লিখে রাখো যে কোন কোন গ্রুপগুলো হচ্ছে অর্থ বা প্যারা ডাইরেক্টিং হয় আর কোনগুলো হচ্ছে মেটা ডাইরেক্টিং হয়, বুঝে গেল? তারপর কি এই যে নাইট্রো অ্যানিলিন হয়, তাদের ফিজিক্যাল প্রপার্টিগুলো কি হয়, এরা হচ্ছে ক্রিস্টালাইন সলিড, এরা হচ্ছে স্লাইটলি সলিবল ইন ওয়াটার, যে ওয়াটারে খুব কম সলিবল হয়, বাট অর্গানিক সলভেন্ট যেগুলো থাকে তাতে কিন্তু মোর সলিবল হয়। ঠিক আছে, এবার হচ্ছে এই যে অ্যানিলিন, নাইট্রো অ্যানিলিন, এটা একটা আছে যে এটার NO2 গ্রুপও আছে আর NH2 আছে। এখানে NH2 কি করে, যে NH2 হচ্ছে ইলেকট্রন দেয় বেঞ্জিনিনকে, আর NO2 গ্রুপ কি করে, ইলেকট্রন টেনে নেয়। তো এটা হচ্ছে তোমার এই যে অ্যামিন হয়, সে হচ্ছে অ্যাক্টিভ করে বেঞ্জিনিনকে, মানে অন্য রিয়াকশনে পার্টিসিপেট করার জন্য, কিন্তু NO2টা হচ্ছে ডিঅ্যাক্টিভেট করে, মানে করতে, মানে নিজেই ইলেকট্রনটা টেনে নিচ্ছে, তো বেঞ্জিনিনটা আর ডিঅ্যাক্টিভেট করছে। কিন্তু এই দুটোর মধ্যে বেশি এফেক্ট কিন্তু অ্যাক্টিভেটিং এর হয়, মানে ইলেকট্রন ডোনেট করার। তো তার জন্য এই পুরো গ্রুপটা কিন্তু মানে ওভারঅল তোমার হচ্ছে অ্যাক্টিভ হয়। ঠিক আছে, ওভারঅল কি হয়, রিঅ্যাক্টিভ, মানে রিয়াকশন করে, অন্যর সঙ্গে রিয়াকশন করে। আর এটা হচ্ছে পোলার মলিকুল হয়। ঠিক আছে, আর এটা কিসের জন্য ইউজ করা হয় না, ইউজড ইন ডাই অ্যান্ড ফার্মাসিউটিক্যাল, যে বিভিন্ন রকম কম্পাউন্ড হয় সেগুলো তৈরি করতে এগুলো ইউজ করা হয়। বুঝে গেল? যে এইভাবে তোমরা নাইট্রো অ্যানিলিন তৈরি করতে পারো, তাদের ফিজিক্যাল প্রপার্টিগুলো হয় আর তাদের কেমিক্যাল বিহেভিয়ার এরা কিন্তু পার্টিসিপেট করতে পারে, এইটুকুই জেনে রাখো। ঠিক আছে, এবার হচ্ছে বিভিন্ন রকম কম্পারিজন টেবিলটা তোমরা দেখে নেবে, এখানে আমি অত ডিসকাস করছি না এখানে, যে তোমরা দেখে নেবে বিভিন্ন রকম তাদের প্রপার্টি কি কি থাকে, যেমন ফিজিক্যাল স্টেট কিভাবে, মানে কোন স্টেটে অবস্থান করে কে কে, নাইট্রোবেনজিন, অর্থো নাইট্রো অ্যানিলিন, মেটা নাইট্রো অ্যানিলিন, প্যারা নাইট্রো অ্যানিলিন, তাদের মেল্টিং পয়েন্ট কার কিরকম মেল্টিং পয়েন্ট হয় সেগুলোও তোমরা দেখে নেবে, বয়লিং পয়েন্ট দেখে নেবে, ওয়াটারের জলে কীভাবে কীরকম কার কোনটা বেশি সলিবল কোনটা কম সলিবল সেগুলো দেখে নেবে। আর অ্যাক্টিভ ইন সাবস্টিটিউশন, যে সাবস্টিটিউশন যে রিয়াকশন হয় সেগুলো অ্যাক্টিভিটি কার বেশি কার কম সেগুলো তোমরা একটু দেখে রাখো। যেমন অ্যাপ্লিকেশন বলতে নাইট্রোবেনজিন, যেগুলো কিনা কিসের জন্য ইউজ হয়, সিনথেসিস অফ অ্যানিলিন, অ্যানিলিন সিনথেসিসের ক্ষেত্রে, বিভিন্ন রকম লুব্রিক্যান্ট অয়েল সিনথেসিসের ক্ষেত্রে, বিভিন্ন ডাই সিনথেসিসের ক্ষেত্রে। তারপর হচ্ছে নাইট্রো অ্যানিলিন, এটা হচ্ছে নাইট্রোবেনজিন। নাইট্রো অ্যানিলিন যেটা কিনা ইউজ করা হয় ডাই সিনথেসিসের ক্ষেত্রে, অ্যাজোডাই। তারপরে ইন্টারমিডিয়েট বিভিন্ন রকম পিগমেন্ট তৈরি করার জন্য যে ইন্টারমিডিয়েট তৈরি করা হয় সেগুলোও তৈরি হয়।
এক্সপ্লোসিভ, যেমন নাইট্রো গ্রুপটাকে না ইম্পর্টেন্ট মেকিং টিএনটি। টিএনটি মানে কি? টিএনটি হচ্ছে, টিএনটির ফুল ফর্ম কি, যেটা এক্সপ্লোসিভ বানানোর জন্য ইউজ করা হয়। টিএনটির ফুল ফর্ম হচ্ছে ট্রাই নাইট্রোটলুইন। ট্রাই নাইট্রোটলুইন এর স্ট্রাকচার কি আমরা কি জানি? টলুইনের স্ট্রাকচার আগের ভিডিওতে আলোচনা করেছি। এখানে একটা CH3 থাকে। এবার এই দুটো অর্থ পজিশন আর একটা প্যারা পজিশনে যখন NO2টা থাকে, দেখো এখানে আমি অর্থ প্যারাতে কেন অ্যাড করছি? আমি তো মেটা পজিশনে অ্যাড করতে পারতাম নাইট্রো গ্রুপগুলোকে, আমি তো এই মেটা পজিশনেও অ্যাড করতে পারতাম, কিন্তু কেন করছি না? কারণ CH3 গ্রুপ যেটা, সেটা হচ্ছে অর্থ বা প্যারা ডাইরেক্টিং গ্রুপ। মানে কি, CH3 গ্রুপ যদি কোনো বেঞ্জিনিংয়ে থাকে তাহলে নতুন গ্রুপটা অবশ্যই সেটা অর্থ বা প্যারা পজিশনে গিয়েই লাগবে। বুঝে গেল? এই জন্য আমি এই জন্য বারবার বলছি ওই টেবিলটা বানাও তোমরা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এই স্ট্রাকচারটা হয় টিএনটির স্ট্রাকচার, ট্রাই নাইট্রোটলুইনের স্ট্রাকচার। এটা কিনা এক্সপ্লোসিভ বানানোর জন্য ইউজ হয়, ঠিক আছে? 11-12 যখন পড়তে বা আমরা যখন পড়তাম খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন ছিল এটা, যে টিএনটি কিসে ইউজ হয়, তার কেমিক্যাল ফর্মুলা কি, মানে ওই যে স্ট্রাকচারটা কি, তার পুরো নাম কি, সেগুলো কিন্তু আমরা পড়েছি। তো এখান থেকে দেখো কি কি ধরনের তোমাদের হচ্ছে কোশ্চেন আসতে পারে। কিছু আমি এখানে এক্সপ্লেন করেছি যে কোশ্চেন কিরকম আসতে পারে নাইট্রো বেঞ্জিন থেকে, বা অর্থ নাইট্রো অ্যানিলিন, প্যারা নাইট্রো অ্যানিলিন, মেটা নাইট্রো অ্যানিলিন থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, সেগুলো একটা দুটো করে আমি এক্সাম্পল দিয়েছি। যেমন 1 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং রিয়েজেন্ট, কোন রিয়েজেন্ট ক্যান বি ইউজড টু সিলেক্টিভ রিডাকশনস অফ নাইট্রোবেঞ্জিন। দেখো নাইট্রোবেঞ্জিন থেকে ফিনাইল হাইড্রোক্সাইল অ্যামিন, এখানে কিন্তু নাইট্রোবেঞ্জিন থেকে অ্যানিলিন বলেনি, নাইট্রোবেঞ্জিন থেকে ফিনাইল হাইড্রোক্সাইল অ্যামিন। মানে কি, তোমার ফিনাইল গ্রুপ C6H5, এই যে NHOH, এইটা তৈরি করতে হবে কোথা থেকে? নাইট্রোবেঞ্জিন C6H5NO2, এটা থেকে আমাকে এটা তৈরি করতে হবে। তাহলে এখানে কি রিয়েজেন্টটা ইউজ করব? কোনটা ইউজ করা হয়? এই জিঙ্ক NH4Cl, জিঙ্ক NH4Cl। তোমরা দেখো আমি বুঝিয়েছি জিনিসটা, বা তোমরাও লিখেছো হয়তো খাতাতে, কোনটা ইউজ করা হয়? এইটা ইউজ করা হয়। তাহলে এবার বলো C6H5NO2 থেকে C6H5NH2 তৈরি করতে কোন রিয়েজেন্টটা ইউজ করা হয়? এটা তোমাদের আমি টাস্ক দিলাম, ঠিক আছে? এবার দেখো দ্বিতীয় কোশ্চেনটা বলছে নাইট্রোবেঞ্জিন আন্ডারগো, দ্বিতীয় কোশ্চেনে কি বলছে? নাইট্রোবেঞ্জিন আন্ডারগো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন প্রিডমিনেন্টলি অ্যাট হুইচ পজিশন। মানে কি, কোন পজিশনে নাইট্রোবেঞ্জিন, নাইট্রোবেঞ্জিন মানে কি, এটা হচ্ছে নাইট্রোবেঞ্জিন। এবার বলছে কোন পজিশন দিয়ে, সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। মানে ইলেকট্রোফিলিক, এটা হয় ইলেকট্রোফিলিক, তো কোন পজিশন দিয়ে? এই পজিশন দিয়ে অ্যাটাক করবো, অর্থ পজিশন দিয়ে, না মেটা দিয়ে, না প্যারা দিয়ে? বলো, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন মেটা দিয়ে অ্যাটাক করে, এই দিক দিয়ে লেগে যায়। তো এই ই যে নতুন গ্রুপটা, এইখানে গিয়ে লাগাবে ই গ্রুপটা। কারণটা কি না, এই যে NO2 এ হচ্ছে ইলেকট্রন টেনে নেয় নিজের দিকে, যার ফলে অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি অনেক কম হয়। মেটাতে মোটামুটি একটা ইলেকট্রন ডেন্সিটি থাকে, যার জন্য হচ্ছে তোমার এই কাউকে অ্যাটাক করতে হলে সে হচ্ছে মেটা দিয়ে অ্যাটাক করবে। বুঝে গেল? তার জন্য তাহলে অপশনটা কি হবে? না মেটা। বুঝে গেল? 3 নম্বরটা কি কোশ্চেন হচ্ছে, হুইচ উইল বি দ্য মেজর অর্গানিক প্রোডাক্ট, যে সব থেকে মেন প্রোডাক্ট কোনটা হবে যখন নাইট্রোবেঞ্জিন ইজ ট্রিটেড উইথ হট কনসেন্ট্রেট HCl ইন প্রেজেন্স অফ টিন। বলো, বলিয়েছিলাম না যে C6H5NO2 নাইট্রোবেঞ্জিন যখন ওই যে হয় না SnHCl, বা তোমরা এক্ষুনি আমি লিখেছিলাম যে মেটাল HCl, সেই মেটালে তুমি যে কোনো কিছু ইউজ করতে পারো, জিঙ্ক ইউজ করতে পারো, টিন ইউজ করতে পারো, আয়রন ইউজ করতে পারো, তখন তার মেন প্রোডাক্ট তাহলে কোনটা হবে? নাইট্রোবেঞ্জিন যখন তোমার হচ্ছে টিন আর HCl এর সঙ্গে, বা জিঙ্ক HCl বা আয়রন HCl এর সঙ্গে রিঅ্যাকশন করবে, তখন হচ্ছে মেন প্রোডাক্ট তোমার হবে অ্যানিলিন। অ্যানিলিনের স্ট্রাকচার কি? NH2, ঠিক আছে? তার মানে কি নাইট্রোবেঞ্জিন তুমি যদি স্ট্রাকচার ড্র করো এইরকম, যে NO2 থেকে NH2 কখন হবে না, যখন এই যে কনসেন্ট্রেট HCl, কনসেন্ট্রেট HCl ইন প্রেজেন্স অফ SN মানে টিন, ঠিক আছে, অ্যানিলিন তৈরি হয়।
এখানে দিয়েছি, তো তোমরা হচ্ছে অ্যানিলিন তৈরি হয়। এই রিয়াকশনগুলো ভালো করে তোমরা কিন্তু রিয়াকশনগুলো ভালো করে পড়বে, তোমরা হচ্ছে কি প্রোডাক্ট আছে, কি রিয়াক্ট্যান্ট ইউজ করছো, আর তার মধ্যে রিয়েজেন্টগুলো কি কি আছে, ঠিক আছে, পুরো ভালো করে কিন্তু লিখে রাখবে, কারণ এইরকমই ছোট ছোট করেই কোশ্চেন আসে, যে এই তিনটে যেমন দিলাম সেরকমই কোশ্চেনগুলোই কিন্তু আসে জেনারেলি। আচ্ছা 4 নম্বরের কোশ্চেনটা কি বলেছে দেখো, 4 নম্বর বলেছে যে হুইচ ইন্টারমিডিয়েট ইজ ইনভলভড ইন দ্য প্রোডাকশন অফ নাইট্রোবেনজিন টু অ্যানিলিন ইন অ্যাসিডিক মিডিয়াম। মানে কি বলেছে যে নাইট্রোবেনজিন আছে, এখান থেকে যখন আমরা অ্যানিলিন তৈরি করতে যাব, NH2 অ্যানিলিন তৈরি করব ইন অ্যাসিড মিডিয়ামে, তো এর ইন্টারমিডিয়েট কোনটা হবে, এর ইন্টারমিডিয়েট হবে, তোমরা লিখে রাখো যে ফিনাইল হাইড্রোক্সাইল অ্যামিন, এইটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট হবে। মানে কি নাইট্রোবেনজিন, সেখান থেকে নাইট্রোসোবেনজিন তৈরি হয়, সেখান থেকে ফিনাইল হাইড্রোক্সাইল অ্যামিন তৈরি হয়, সেখান থেকে অ্যানিলিন। তো তোমার হচ্ছে মেন ইন্টারমিডিয়েট হবে ফিনাইল হাইড্রোক্সাইল অ্যামিন, এইটা হচ্ছে মেন ইন্টারমিডিয়েট, ঠিক আছে। মানে এটা দিয়েই হয়, প্রথমে নাইট্রোবেনজিনটা ভেঙে গিয়ে নাইট্রোসোবেনজিন তৈরি হয়, সেখান থেকে ফিনাইল হাইড্রোক্সাইল অ্যামিন তৈরি হয়, সেখান থেকে অ্যানিলিন তৈরি হয়। তো তোমাকে যখন বলবে যে কোন ইন্টারমিডিয়েটে থাকে, তখন তোমার অপশান হবে সি, যেটা হচ্ছে তোমার কি ফিনাইল হাইড্রোক্সাইল অ্যামিন, বুঝে গেল, ফিনাইল হাইড্রোক্সাইল অ্যামিন। এবার যদি তোমাদের এখানে কোনো অপশান দেওয়া থাকে যে বোথ, মানে তোমার হচ্ছে বি অ্যান্ড সি, তখন হচ্ছে সেই অপশানটা হবে। কিন্তু যখন এই দুটো আলাদা আলাদা করে দেওয়া থাকবে, যে নাইট্রোসো আয়ন আর নাইট্রোসিনিয়াম আয়ন আর ফিনাইল হাইড্রোক্সাইল, তখন কিন্তু ফিনাইল হাইড্রোক্সাইল, ঠিক আছে। যেমন নাইট্রোবেনজিনটা নাইট্রোসোবেনজিন, তারপর হচ্ছে ফিনাইল হাইড্রোক্সাইল অ্যামিন, তারপরে অ্যানিন। কিন্তু মেন হচ্ছে তোমার হচ্ছে মেন ইন্টারমিডিয়েট যেটা, সেটা হচ্ছে ফিনাইল হাইড্রোক্সাইল অ্যামিন, ঠিক আছে। মনে রাখো যে মেন ইন্টারমিডিয়েট নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন তৈরি করার জন্য মেন ইন্টারমিডিয়েট হয় কোনটা, ফিনাইল হাইড্রোক্সাইল অ্যামিন। দুটোই ইন্টারমিডিয়েট হয়, নাইট্রোসোবেনজিনও ইন্টারমিডিয়েট আর ফিনাইল হাইড্রোক্সাইল অ্যামিনও ইন্টারমিডিয়েট, কিন্তু ফিনাইল হাইড্রোক্সাইল অ্যামিনটা হচ্ছে মেন ইন্টারমিডিয়েট, ঠিক আছে, মানে ফাইনাল স্টেজের আগে যেটা ইন্টারমিডিয়েট বানায় তৈরি হয়। 5 নম্বরের কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং রিয়াকশন কনভার্টস নাইট্রোবেনজিন টু অ্যাজোবেনজিন। আমি দেখো পড়িয়েছিলাম, কিন্তু মানে পড়াইনি, মানে ডিসকাস করেছিলাম যে নাইট্রোবেনজিন থেকে অ্যাজোবেনজিন তৈরি হচ্ছে। মানে কি এরকম একটা স্ট্রাকচার দেখেছিলাম না, যে বেনজিন, নাইট্রোজেন, ডবল বন্ড নাইট্রোজেন, তারপর বেনজিন রিং, অলরেডি ডিসকাস করেছি, তোমরা সেখান থেকে দেখে নাও যে এখানে রিয়েজেন্টটা কি ইউজ হয়, ঠিক আছে, এখানে রিয়েজেন্টটা কি ইউজ হয়। অপশন বি হবে, জিঙ্ক আর NaOH দিলেই হয়ে যায়। অপশন বি, জিঙ্ক আর NaOH দিলেই হয়ে যায়, ঠিক আছে, জিঙ্ক আর NaOH। আর ইন অ্যাসিডিক মিডিয়াম কন্ডিশন, মানে ইন মিথানল CH3OH দেওয়া ছিল এইটাতে, ঠিক আছে। যে এরকম হবে যে নাইট্রোবেনজিন, তাতে হচ্ছে জিঙ্ক NaOH দেওয়া হয়েছে, ইন মিথানল CH3OH, ঠিক আছে। যে জিঙ্ক ইন বেসিক মিডিয়াম, এটাও লেখা, মানে এই অপশানে দেখো, অপশানে হচ্ছে এটা দেওয়া আছে, কিন্তু পুরো রিয়াক্ট্যান্টটা হচ্ছে তোমার হচ্ছে জিঙ্ক NaOH ইন মিথানল, ঠিক আছে। কারণ জিঙ্ক NaOH দিলে কি হয়ে যায়, তাহলে শুধু যদি জিঙ্ক NaOH দেওয়া থাকতো কি হতো, এটা তোমরা দেখে নাও, মানে আমি আলোচনা করেছি। যখন এখানে বলছি অ্যাজোবেনজিন মানে এখানে ডবল বন্ড নাইট্রোজেন, ডবল বন্ড নাইট্রোজেন, তো তার জন্য কন্ডিশনটা কি, জিঙ্ক NaOH ইন মিথানল। কিন্তু শুধু যদি জিঙ্ক NaOH দেওয়া থাকতো তাহলে কি প্রোডাক্ট তৈরি হতো, এটা আমি অলরেডি ডিসকাস করেছি, দেখো একটু আগেই ডিসকাস করেছি, ঠিক আছে। বুঝে গেল, নাইট্রোবেনজিনে যদি জিঙ্ক NaOH ইন মিথানল দেওয়া হয় তাহলে অ্যাজোবেনজিন তৈরি হয়। কিন্তু তোমাদের একটা টাস্ক দিলাম যে যদি জিঙ্ক NaOH দেওয়া হয় তখন কি তৈরি হয়, অলরেডি আমি ডিসকাস করেছি। এবার দেখো বেনজিন ডায়োজিনিয়াম সল্ট,
বেনজিন ডায়োজিনিয়াম সল্ট কাকে বলে বা তাদের স্ট্রাকচার কি? দেখো বেনজিন ডায়োজিনিয়াম সল্ট যেগুলো হয় সেগুলোর মধ্যে বেনজিন রিং থাকে, এর বেনজিন রিং থাকে, এন নাইট্রোজেন 1 2 নাইট্রোজেন, এখানে 3টা বন্ড থাকে, এর মাথায় প্লাস, এখানে এক্স মাইনাস থাকে, এটাকে বলা হয় বেনজিন ডায়োজিনিয়াম সল্ট। ঠিক আছে, কি হয় না এরকম থাকে যে তোমাদের স্ট্রাকচারটা ড্র করো, যেরকম একটা বেনজিন রিং, নাইট্রোজেন 1 2 3, 3টে বন্ড নাইট্রোজেন, এর মাথায় প্লাস, এখানে এক্স মাইনাস। এই এক্স মাইনাসটা জেনারেলি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয়। এই এক্সগুলো কোন কোনগুলো হতে পারে? ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস, HSO4 মাইনাস, BF4 মাইনাস, এরকমই হয়, জেনারেলি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয়। ঠিক আছে, এটা প্রিপারেশন কিরকম করবো না, প্রিপারেশন হচ্ছে তোমার জেনারেলি তোমরা শুধু রিয়াকশন মেকানিজমটা দরকার নেই, শুধু তোমরা মনে রাখো যেরকম অ্যানিলিন নেওয়া হলো, এতে NaNO2 দেওয়া হয়, আর হচ্ছে HCl 5 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা ভালো করে মনে রাখো, অনেক সময় আইস কোল্ডও বলে। ঠিক আছে, আইস কোল্ড বা 5 ডিগ্রি সেন্টিগ্রেড দিলেই কিন্তু বেনজিন ডায়োজিনিয়াম সল্ট তৈরি হয়ে যায়। মানে এখানে এই যে অ্যামিন গ্রুপটা ছিল, এই যে NH2 গ্রুপটা ছিল, এটা কি হয়ে যায় যে নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন Cl মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, বা এটাকেই আরেকভাবে লেখা হয় এরকম N2 প্লাস Cl মাইনাস। ঠিক আছে, এটাকেও কিন্তু বেনজিন ডায়োজিনিয়াম সল্ট বলা হয়। এইভাবে তৈরি করা হয়। তাহলে এই স্ট্রাকচারটা বোঝা গেল, আর কিভাবে প্রিপারেশন হয় সেটা তোমরা বুঝতে পারলে। এবার দেখো যে এই যে বেনজিন ডায়োজিনিয়াম সল্ট সে কি কি ধরনের রিয়াকশন দিতে পারে, মানে কি কি ধরনের রিয়াকশনে পার্টিসিপেট করে। এক নম্বর হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন। কিরকম সাবস্টিটিউশন রিয়াকশন? মানে তোমার ধরো বেনজিন ডায়োজিনিয়াম সল্টকে আমি যদি শর্ট ফর্মে লিখি C6H5, এটা হচ্ছে বেনজিন রিং, N2 প্লাস Cl মাইনাস। ঠিক আছে, এটাতে যদি আমি CuCl দেওয়া হয়, ঠিক আছে, CuCl দিলে কি হবে যাবে C6H5, এই পুরো গ্রুপটা বেরিয়ে গিয়ে কি অ্যাড হয়ে যাবে? Cl অ্যাড হয়ে যাবে, ক্লোরিন। বুঝে গেল? একই রকম ভাবে এইটাতে যদি আমি CuBr দিই, মানে CuBr দেওয়া হয়, তাহলে C6H5 পুরো গ্রুপটা বেরিয়ে গিয়ে Br অ্যাড হয়ে যাবে, ব্রোমিন। ঠিক আছে, একই রকম ভাবে যদি আমি এখানে যদি Ki দিয়ে দিই, যদি এই বেনজিন ডায়োজিনিয়াম সল্টে যদি Ki দেওয়া হয়, তাহলেও এই গ্রুপটা পুরো গ্রুপটা বেরিয়ে গিয়ে কি অ্যাড হয়ে যাবে? আয়োডিন অ্যাড হয়ে যাবে, C6H5I, আয়োডিন। ঠিক আছে, এইভাবেও কিন্তু তোমরা সাবস্টিটিউশন রিয়াকশন হয় বেনজিন ডায়োজিনিয়াম সল্টের। বুঝে গেল? এবার দেখো 2 নম্বরে কি বলেছে, যে 2 নম্বরে, এটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, 2 নম্বরের ক্ষেত্রে কি হয় যে রিয়াকশন ইন হুইচ N2 গ্রুপ ইজ রিটেন্ড, মানে কি যার মধ্যে ওই যে N2 গ্রুপ ছিল, মানে নাইট্রোজেন যে গ্রুপ ছিল সেটা হচ্ছে থাকে। সেক্ষেত্রে কি হবে, ধরো বেনজিন ডায়োজিনিয়াম সল্ট আমি ড্র করছি এখানে, যে C6H5 আমি শর্ট ফর্মে লিখছি। ঠিক আছে, N2 প্লাস Cl মাইনাস। ঠিক আছে, এটাতে আমি ধরলাম SnCl2 আর HCl দিলাম। ঠিক আছে, SnCl2 আর HCl দিলাম, তখন কি হয়ে যাবে? C6H5 এই পুরো গ্রুপটা কনভার্টেড কিসে হয়ে যাবে? NH2 আর ডট HCl, এরকম হয়ে যায়। এটাকে বলা হয় ফিনাইল হাইড্রোজেন হাইড্রোক্লোরাইড। এটার নাম কি? ফিনাইল হাইড্রোজেন। এটা মনে রাখো, এটা কিন্তু তোমাদের সিলেবাসে আছে। ঠিক আছে, ফিনাইল হাইড্রোজেন হাইড্রোক্লোরাইড, এটা তোমাদের সিলেবাসে আছে। এই মলিকুলটা, এই মলিকুলের সম্বন্ধে মানে তোমাদের সিলেবাসে উল্লেখ আছে, ফিনাইল হাইড্রোজেন। ঠিক আছে, তো এটা কিভাবে তৈরি করা হয় তাহলে বুঝে গেলে যে ডায়োজিনিয়াম সল্ট। তাহলে আমি একদম ইনিশিয়াল স্টেপ থেকে বলছি। দেখো,
অ্যানিলিন আছে তোমার কাছে NH2, এটাতে যদি তুমি NaNO2 NaNO2 HCl আর 5 ডিগ্রি সেন্টিগ্রেড বা আইস কোল্ডও অনেক সময় লেখা থাকে, দিলে কি হয়ে যাবে, দিলে তোমার হচ্ছে ডায়োজোনিয়াম সল্ট তৈরি হয়ে যায় N2 প্লাস Cl মাইনাস। এটাতে আবার যদি SnCl2 দেওয়া হয়, দেখো তিনটা জিনিসই কিন্তু তোমাদের সিলেবাসে আছে, অ্যানিলিনও আছে, এটা হচ্ছে ডায়োজোনিয়াম সল্ট, এরপর যেটা তৈরি হবে সেটাও তোমাদের সিলেবাসে আছে যে SnCl2 আর HCl দিলে কি তৈরি হয়ে যায়, যে এরকম তৈরি হয় বেঞ্জিন রিং, ওপরে NH2 ডট HCl, ঠিক আছে, যে ফিনাইল হাইড্রোজেন হাইড্রোক্লোরাইড বলা হয় এটাকে, বুঝে গেল। এইভাবেও কিন্তু তৈরি করা যায় ফিনাইল হাইড্রোজেন হাইড্রোক্লোরাইড, এটার নাম কি ফিনাইল হাইড্রোজেন হাইড্রোক্লোরাইড। তাহলে ফিনাইল হাইড্রোজেন হাইড্রোক্লোরাইড তৈরির প্রসেসটা আমরা শিখে গেলাম। এরপর হচ্ছে 3 নম্বর প্রসেস, দেখো কাপলিং রিয়াকশন, তোমরা শুনেছো নামটা কাপলিং রিয়াকশন, ফরমেশন অফ অ্যাজোডাই। অ্যাজোডাই মানে কি, যেখানে N ডবল বন্ড N থাকবে, অ্যাজোডাই, এই অ্যাজোডাই মানে কি N ডবল বন্ড N। আমি পড়েছি না এক্ষুনি একটু আগে পড়ালাম যে তোমার হচ্ছে জিঙ্ক NaOH আর মিথানলের প্রেজেন্সে হচ্ছে তোমার অ্যানিলিনটা হচ্ছে তোমার অ্যাজোডাই মানে হয়ে যায়, তাই না? সেটাই আমরা এখানে পড়বো যে কাপলিং রিয়াকশনটা কি হয়। পুরোটা মুছে দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখো 3 নম্বরে আমি এক্সপ্লেন করবো যে কাপলিং রিয়াকশন, যেটা কিনা ফরমেশন অফ অ্যাজোডাই, সেটা কিরকম, যে ধরো অ্যাজোডাই আছে যে C6H5N প্লাস, সরি ডায়োজোনিয়াম সল্ট, এটা হচ্ছে ডায়োজোনিয়াম সল্ট N2 Cl মাইনাস, এটা হচ্ছে ডায়োজোনিয়াম সল্ট, ঠিক আছে। এবার হচ্ছে কোনো একটা আমি মলিকুল নিলাম এরকম বেঞ্জিন, যেখানে একটা গ্রুপ আছে ধরলাম G, ঠিক আছে, আর এখানে একটা হাইড্রোজেন আছে, বেঞ্জিনে হাইড্রোজেন থাকে, এই গ্রুপটা ধরলাম ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ঠিক আছে। এটা কি করে না ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, সে কি করবে না সে হচ্ছে ইলেকট্রনটা এখানে ডোনেট করবে, তখন কি হবে এই বেঞ্জিন রিংটা এই পাই বন্ডটা এখানে এসে পড়বে, এই পাই বন্ডটা কি করবে, এই পাই বন্ডটা এই যে পাই বন্ডটা এ হচ্ছে প্যারা পজিশন দিয়ে এখানে গিয়ে লাগবে, ঠিক আছে, তখন এইখানে যে বন্ডটা ছিল সেটা এরকম ভেঙে যায়, বুঝতে পারলে, এই বন্ডটা ভেঙে যায়, এই যে ক্লোরিনের বন্ডটা, সরি এই বন্ডটা নয় এই ক্লোরিনের বন্ডটা, এক সেকেন্ড না, আবার ড্র করছি, দেখো তোমার হচ্ছে ডায়োজোনিয়াম সল্ট কি হয়, ধরলাম C6H5N2 প্লাস Cl মাইনাস, বুঝে গেল, তার সঙ্গে একটা কোনো একটা মলিকুল নিলাম এরকম বেঞ্জিনিং, আমি স্লো পড়াচ্ছি কারণ জিনিসটা বোঝানোর জন্য, ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে মেকানিজমটা করে দিতাম কিন্তু তোমরা বুঝতে পারবে না, স্টেপ স্কিপ হয়ে যাবে, তো আমি এই জন্য স্লো করে আস্তে আস্তে করে বোঝাচ্ছি জিনিসটা, ঠিক আছে। তো এখানে একটা গ্রুপ আছে, এটা জি একটা গ্রুপ, যেটা কিনা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এ কি করে এখানে ইলেকট্রন দিল, এ এখানে ইলেকট্রন পড়লো, তো এই বন্ডটা গিয়ে লাগলো এই নাইট্রোজেনে, এই ক্লোরিনটা বেরিয়ে গেল, বুঝে গেল। তো প্রোডাক্ট কি হবে, প্রোডাক্ট তোমার হবে C6H5, এইখানে নাইট্রোজেন ছিল, এখানে ডবল বন্ড হয়ে যাবে কারণ এখানে ট্রিপল বন্ড ছিল, এখানে কি হয়েছিল, এখানে এই মেকানিজমটা দেখো C6H5N ট্রিপল বন্ড N Cl ছিল, তো এইখানে গিয়ে যখন অ্যাটাক করলো এটা ডবল বন্ড হয়ে গেল আর এই ক্লোরিনটা বেরিয়ে যাবে, তো এই ডবল বন্ড N হয়ে যাবে, এ কি করে ওখানে গিয়ে লেগে গেছে ওই বেঞ্জিনিংয়ের সঙ্গে, এই বেঞ্জিনটার সঙ্গে লেগে গেছে, তো এখানে এরকম ছিল এই ডবল বন্ড জি হয়ে গেছে কারণ এখানে ইলেকট্রন ডোনেট করে এই বন্ডটা ডবল বন্ড হয়ে গেছে, আর এইরকম হয়ে গেছে, বুঝা গেল। আর এর মাথাতে যেহেতু ইলেকট্রন ডোনেট করেছিল এর মাথাতে প্লাস হয়ে গেছিল, বুঝা গেল। এবার কি হয়, এইখানে একটা হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেনটা এইখানে একটা হাইড্রোজেন ছিল, বুঝা গেল, এই হাইড্রোজেনটা এখানে গিয়ে পড়লো, এই পাই বন্ডটা এখানে গিয়ে পড়লো, এই পাই বন্ডটা খুলে গেল। তোমরা শুধু ফাইনাল প্রোডাক্টটা মনে রাখবে যদি কেউ মেকানিজমটা ঠিক করে না বুঝতে পারো, ঠিক আছে, তোমরা শুধু ফাইনাল প্রোডাক্টটা মনে রাখবে। এবার হচ্ছে ফাইনাল প্রোডাক্ট আসছে C6H5, বুঝে গেল, N ডবল বন্ড N এইখানে
বেনজিন রিং যেমন ছিল, আর এখানে যেমন গ্রুপটা, যে গ্রুপটা থাকবে সেই গ্রুপটা আছে। এটা হচ্ছে তোমার অ্যাজো প্রোডাক্ট। এই যে দেখো নাইট্রোজেন ডবল বন্ড নাইট্রোজেন আছে, আমি এটাকেই বলেছিলাম অ্যাজো কম্পাউন্ড। তো এইভাবেই তোমরা হচ্ছে অ্যাজো ডাই তৈরি করতে পারবে, বুঝা গেল। C6H5 আর এখানে যে বেনজিনিক, এটা একটা নতুন গ্রুপ, যে কোনো গ্রুপ হতে পারে, OH হতে পারে, NH2 হতে পারে, যে কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হবে। তো এইভাবে তোমরা তৈরি করতে পারো অ্যাজো ডাই। কোথা থেকে? না বেনজিন ডাইজিনাম সল্ট থেকে। তো এখানে ফিজিক্যাল প্রপার্টিগুলো কি হয়, না এরা হচ্ছে কালারলেস ক্রিস্টাল সলিড হয়, যেগুলো এখানে ওয়াটার সলিবল হয়, ঠিক আছে। আর স্টেবল অ্যাট লো টেম্পারেচারেও স্টেবল হয়। ইউজ কীভাবে করা হয়, না আমি এক্ষুনি ডিসকাস করলাম যে অ্যাজো ডাই তৈরি করার জন্য ইউজ হয়। কি ইন্টারমিডিয়েট অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে বিভিন্ন রকম কি ইন্টারমিডিয়েট হিসেবেও কাজ করে এগুলো। বিভিন্ন রকম অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে যে কালারোমেট্রিক যে ডিটেকশনগুলো হয়, মানে কালার দেখে যে বোঝা যায় যে হ্যাঁ কোনো মলিকুল চেঞ্জ হচ্ছে কিনা, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এইগুলো, এই ডাইগুলো, এই যে সল্টগুলো হয় ডায়োজেনাম সল্ট, এগুলো কিন্তু ইউজ হয়, ঠিক আছে। এরপর দেখো এই যে ফিনাইল হাইড্রোজেন, একটু আগে বলেছিলাম যে ফিনাইল হাইড্রোজেন কিভাবে তৈরি করা হয়। এই যে এই প্রসেস কোথায় গেল, এই যে 2 নম্বরে আমি আলোচনা করেছিলাম। তোমরা দেখো যদি কেউ ভুলে যাও, তোমরা একটু ব্যাক করে দেখো। এই 2 নম্বরে কিন্তু আমরা ফিনাইল হাইড্রোজেন তৈরি করার প্রসেস পড়েছিলাম, সেইটা তোমাদের সিলেবাসে কিন্তু আছে, ঠিক আছে। এই দেখো ফিনাইল হাইড্রোজেন। তো ফিনাইল হাইড্রোজেন তৈরি করার পদ্ধতিটা আমি আগের স্টেপেই শিখিয়ে দিয়েছি, তো আমি আর এখানে আর করাচ্ছি না, ঠিক আছে। তো এটা স্ট্রাকচারটাও দেখে নাও, আগের স্লাইডে পড়িয়েছি, তার প্রিপারেশন পদ্ধতিটাও ডিসকাস করেছি, যে এখানে জিঙ্ক HCl দিয়েও কিন্তু তৈরি করা যায়, ঠিক আছে। যে আগের স্টেপে একটা পড়েছো তোমরা ফিনাইল হাইড্রোজেন কিভাবে তৈরি করা যায়, আরেকটা প্রসেস আছে যেটা দিয়েও কিন্তু ফিনাইল হাইড্রোজেন তৈরি করা যায়। যেমন কি ধরলাম নাইট্রোবেনজিন, এটাতে আমি জিঙ্ক HCl নিলাম। দেখো কিছুক্ষণ আগেও আমরা কিন্তু একটা পদ্ধতি শিখেছিলাম যেখানে ফিনাইল হাইড্রোজেন তৈরি করার প্রসেস। এটা একটা নতুন প্রসেস যেটা দিয়ে কিন্তু ফিনাইল হাইড্রোজেন তৈরি করা যেতে পারে। জিঙ্ক HCl দিলে কিন্তু ডিরেক্ট তোমার হচ্ছে NH2 ডিরেক্ট তোমার হচ্ছে ফিনাইল হাইড্রোজেন তৈরি হয়ে যায়। এটাও একটা প্রসেস, দুটো প্রসেস শিখলে তাহলে, একটু আগে একটা এটা। এর প্রপার্টিগুলো কিরকম হয়, না এটা হচ্ছে কালারলেস অয়েলি লিকুইড স্যাম্পল, যেটা কিনা ইয়েলো টু ব্রাউন কালার হয়ে যায় যখন তাকে বাতাসে মানে খোলা অবস্থাতে রাখা হয়, যার মেল্টিং পয়েন্টটা হচ্ছে 23 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলো এত বেশি ইম্পর্টেন্ট নয়, তোমরা মোটামুটি দেখে নেবে, ঠিক আছে। যেমন দেখো একটা তোমাদের এরকমই একটা এক্সাম্পল হয়, যে ফিনাইল হাইড্রোজেন ধরলাম C6H5, ঠিক আছে। এটা একটা নাইট্রোজেনের সঙ্গে লেগে আছে, তার সঙ্গে একটা হাইড্রোজেন আছে, এদিকে হচ্ছে NH2, বোঝা গেল। এটাতে যদি কোনো একটা অ্যালডিহাইড দেওয়া হয় CHO, তখন কি প্রোডাক্ট তৈরি হয়, না C6H5 NH, এই দুটো হাইড্রোজেন আর এই অক্সিজেনটা মিলে জল বেরিয়ে যায়। তো CH NH মানে N ডবল বন্ড হয়ে যায় CHR। মানে কিরকম, এই মেকানিজমটা আমি একটু দেখাচ্ছি, যদি মেকানিজমটা বোঝার চেষ্টা করো। যে এই C6H5 যেমন ছিল, এখানে NH যেমন ছিল তেমন, এখানে ধরলাম NH2। এই অ্যালকোহলটাকে আমি একটু ঘুরিয়ে লিখছি, ধরলাম অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন, আর এদিকে RCHO অ্যালডিহাইড। এখানে কি হয়, এই যে 2H2 আর অক্সিজেন মিলে গিয়ে একটা জল বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার পর এই প্রোডাক্টটা হয়ে যায়। দেখো যে যেমন ছিল C6H5 NH, এখানে N, তো জল যাওয়ার ফলে ডবল বন্ড হয়ে যায় CHR, এই প্রোডাক্টটা তৈরি হয়। এটা হচ্ছে হাইড্রোজেন হচ্ছে এরকম একটা রিঅ্যাকশন দিতে পারে, দেয়, ঠিক আছে। তাহলে ফিনাইল হাইড্রোজেন কিভাবে তৈরি হয়, দুটো প্রসেস শিখলে, একটা কিছুক্ষণ আগেই শিখিয়েছি ডায়োজেনাম সল্ট থেকে, আর এখন একটা শিখালাম যে এই যে জিঙ্ক HCl দিয়ে। আর কি ধরনের রিঅ্যাকশন হতে পারে, যে ফিনাইল হাইড্রোজেন যখন হচ্ছে অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে, তখন এক অণু জল বেরিয়ে গিয়ে এখানে ডবল বন্ড হয়ে যায় এই দুটোর মাঝখানে, দিয়ে এরকম একটা প্রোডাক্ট তৈরি হয় C6H5NH, এটা হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে এটা ডবল বন্ড হয় CHR, ঠিক আছে। এর অ্যাপ্লিকেশনটা কি, না ইউজড প্রিপারেশন ইন ডাই, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড পেস্টিসাইড, বিভিন্ন রকম পেস্টিসাইডের ইউজ করে, মানে পেস্টিসাইড তৈরি করার জন্য ইউজ করা হয়।
ইন কার্বোহাইড্রেট কেমিস্ট্রি দ্য ফরমেশন অফ ওসাজন উইথ সুগার, সুগারের সঙ্গে ওসাজন তৈরি করার জন্য কিন্তু এই হাইড্রোজেনগুলো ইউজ করা হয়। এবার দেখো এখানে কি ধরনের কোশ্চেন আসতে পারে। এখানে তোমার 1 নম্বরের কোশ্চেনটা দেখো যে হুইচ অফ দ্য ফলোইং রিয়াকশন ইজ বেস্ট suited replacing the diazonium group with the iodine atom in the benzene diazonium salt। ঠিক আছে, এক্ষুনি আমি ডিসকাস করেছি যে দেখো এরকম একটা বেনজিন ডায়োজিনিয়াম সল্ট আছে N2+Cl-, সেখান থেকে বলেছে যে রিপ্লেসিং ডায়োজিনিয়াম গ্রুপ, এই যে এই গ্রুপটাকে আয়োডিন দিয়ে রিপ্লেস করতে হবে। আমি এক্ষুনি পড়েছিলাম কেআই দিয়েছিলাম, দিলে কি আয়োডিন হয়ে যায়, এরকম আয়োডিন হয়ে যেত, হয়ে গেছিল। তো সেই রিয়াকশনটাকে কি বলা হয় না গ্যাটারম্যান রিয়াকশন, তোমরা পড়েছো গ্যাটারম্যান রিয়াকশন। আচ্ছা এইটাকে যদি গ্যাটারম্যান রিয়াকশন তোমরা নোট করো, মানে তোমাদের এটা টাস্ক দিলাম যে স্যান্ডমায়ার রিয়াকশন কাকে বলে, এগুলো তো নেই 11-12 মানে সরি 9-10 সিলেবাসে নেই, তাও যদি কারো ইন্টারেস্ট থাকে সে স্টাডি করতে পারে যে স্যান্ডমায়ার রিয়াকশন কি, বাল্জ সিমেন রিয়াকশন কি, তারপর হচ্ছে স্মিথ সিমেন রিয়াকশন কি, এগুলো হচ্ছে তোমরা কিন্তু নিজেদের ইন্টারেস্টে পড়তে পারো, সিলেবাসে অত নেই। ঠিক আছে, সিলেবাসে অত বেশি কিছু নেই। তো তাহলে ডায়োজিনাম সল্ট থেকে এই যে ডায়োজিনাম গ্রুপটা যদি আয়োডিন দিয়ে রিপ্লেস করা হয় সেটাকে কি রিয়াকশন বলা হয় না গ্যাটারম্যান রিয়াকশন বলা হয়। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেনটা দেখো দ্য রিয়াকশনস অফ বেনজিন ডায়োজিনাম ক্লোরাইড উইথ হাইপোফসফরাস অ্যাসিড H3PO2 লিড কি হয় না বেনজিন ডায়োজিনাম সল্ট, এটা কি N2+Cl-, এটাকে যদি হাইপোফসফরাস H3PO2 দেওয়া হয় তাহলে কি প্রোডাক্ট তৈরি হয় না বেনজিন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটা কি তৈরি হয়ে যায় না বেনজিন তৈরি হয়ে যায়। যে বেনজিন ডায়োজিনাম সল্টকে যদি আমরা হাইপোফসফরাস অ্যাসিড দেই H3PO2, সেটাতে কি তৈরি হয় না বেনজিন তৈরি। 3 নম্বরে দেখো ফিনাইল হাইড্রোজেন, এক্ষুনি স্ট্রাকচারটা দেখে নেবে ফিনাইল হাইড্রোজেনের, রিঅ্যাক্ট উইথ গ্লুকোজ টু ফর্ম ক্রিস্টালাইন সলিড, দ্য নাম্বার অফ ফিনাইল হাইড্রোজেন মলিকুল রিঅ্যাক্ট উইথ 1 মলিকুল অফ গ্লুকোজ টু ফর্ম ওসাজন। মানে কি যে একটা গ্লুকোজ, এটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার, আমি যখন কার্বোহাইড্রেট তোমাদের পড়াবো তখন ভালো করে এক্সপ্লেন করবো গ্লুকোজের স্ট্রাকচার কি, সুক্রোজের স্ট্রাকচার কি, ফ্রুক্টোজের স্ট্রাকচার কীরকম হয় সেগুলো। এখানে শুধু এমনি মনে রাখো যে এটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার, এর সঙ্গে কতগুলো ফিনাইল হাইড্রোজেন মানে লেগে গিয়ে ওসাজন তৈরি করে 3টা। ঠিক আছে, 3টা, যে 3 মলিকুল অফ 3টা মলিকুল কিসের না ফিনাইল হাইড্রোজেন লেগে গিয়ে ওসাজন তৈরি করে। ঠিক আছে, এই যে গ্লুকাজন, গ্লুকাসজন, গ্লুকাসজন, গ্লুকোজ থেকে গ্লুকাওসাজন মানে ওসাজন ফর্ম তৈরি করে। ঠিক আছে, গ্লুকোজ ছিল তো গ্লুকো ওসাজন তৈরি করে, তার জন্য কতগুলো ফিনাইল হাইড্রোজেন দরকার 3 মলিকুল, 3টা হচ্ছে ফিনাইল হাইড্রোজেন দরকার। ঠিক আছে, এটা সিধা সিধা তোমরা লিখে রাখো এমনি যে গ্লুকোজ থেকে গ্লুকোসাজন তৈরি করার জন্য কতগুলো ফিনাইল হাইড্রোজেন দরকার হয় না 3টে। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেনে দেখো হুইচ অফ দ্য ফলোইং ফাংশনাল গ্রুপ এসেনশিয়াল টু আন্ডারগো দ্য রিয়াকশনস অফ ফিনাইল হাইড্রোজেন টু ফর্ম হাইড্রোজেন, মানে ফিনাইল হাইড্রোজেন থেকে হাইড্রোজেন তৈরি করার জন্য কোন গ্রুপটা দরকার। এই যে দেখো আমি লাস্টেই আলোচনা করেছিলাম, এখানে দেখো এই যে নিচের মলিকুলটা ড্র করেছিলাম, দেখো এই মলিকুলটা এটা হচ্ছে হাইড্রোজেন, এই যে ডবল বন্ড ছিল, তো এই হাইড্রোজেন এই যে নাইট্রোজেনের সঙ্গে যে ডবল বন্ড করে আছে এইটা তৈরি করার জন্য কোন গ্রুপটা দরকার। এখানে CHO ছিল, তো CHO জল বের করতে হবে, মানে আরেকটা অক্সিজেন দরকার। CHO বা কার্বনিল গ্রুপ থাকলেই কিন্তু হাইড্রোজেন থেকে হাইড্রোজেন তৈরি করা সম্ভব। ঠিক আছে, এখানে কোশ্চেনটা বলেছে যে কোন গ্রুপটা হচ্ছে এসেনশিয়াল দরকার, একটা হচ্ছে হাইড্রোজেন থেকে হাইড্রোজেন তৈরি করার জন্য। তো অপশান সি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার হবে, অপশান সি তোমাদের রাইট অ্যান্সার হবে যে CHO বা CO, মানে এই দুটো গ্রুপ থাকলেই কিন্তু হাইড্রোজেন থেকে পলিহাইড্রোজেন থেকে হাইড্রোজেন তৈরি করবে। কারণ এই যে তোমার C6H5NH2 এটা তো ফিনাইল হাইড্রোজেনের স্ট্রাকচার। তো এখান থেকে জল বের করতে হলে দেখো এখানে দুটো হাইড্রোজেন আছে, তাহলে একটা অক্সিজেন দরকার, তাহলে তার জন্য কি হয় কার্বনিল
বা অ্যালডিহাইড গ্রুপ তোমাদের থাকতেই হবে, তাহলে গিয়েই কিন্তু সে জল বের করে হাইড্রোজেন তৈরি করতে পারবে। বুঝে গেল? তাহলে তোমার এখানে হবে কি না, এর মেকানিজম অনেক বড় মেকানিজম আছে, তো সে মেকানিজমটা আমি করছি না এখানে। তার জন্য হচ্ছে শুধু তোমরা মনে রাখো যে CHO আর কার্বনিল গ্রুপ থাকলেই কিন্তু ফিনাইল হাইড্রোজেন থেকে হাইড্রোজেন তৈরি করতে পারবে। বুঝলো? এবার দেখো বেনজিন সালফোনিক অ্যাসিড, এটা আমি অলরেডি আগের ভিডিওতে খুব ভালো করে এক্সপ্লেন করেছিলাম যে বেনজিন সালফোনিক অ্যাসিড কিভাবে তৈরি করা হয়, বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে বেনজিন কিভাবে তৈরি করা হয়, ওগুলো খুব ভালো করে আমি ডিটেলসে এক্সপ্লেন করে দিয়েছি। কিন্তু তোমাদের যেহেতু এখানে সিলেবাসে এই পয়েন্টটা এই মানে সেকশানে দেওয়া আছে, তার জন্য একটু আলোচনা করে দিচ্ছি। এই স্ট্রাকচারটা খুবই সিম্পল। বেনজিন সালফোনিক অ্যাসিড মানে কি, বেনজিন আর SO3H, এটাকে বলা হয় বেনজিন সালফোনিক অ্যাসিড। এটা আমি আগের চ্যাপ্টারে আগের মানে ভিডিওতে আলোচনা করেছি যে এই যে বেনজিন থেকে কিভাবে বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি করা যায়, বা বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে বেনজিন কিভাবে তৈরি করা যায়, সেগুলো কিন্তু খুব ভালো করে ডিটেলসে আলোচনা করেছি। দেখো বেনজিনে যদি আমি H2SO4 দেওয়া হয়, H2SO4 দিয়ে কনসেন্ট্রেট বা ফিউমিং H2SO4 যদি দেওয়া হয়, তাহলে কিন্তু বেনজিন সালফোনিক অ্যাসিড পাওয়া যায়। মানে কি, বেনজিন থেকে বেনজিন সালফোনিক অ্যাসিড তাহলে কীভাবে তৈরি করবো না, কনসেন্ট্রেট H2SO4 দিলেই কিন্তু বেনজিন সালফোনিক অ্যাসিড পাওয়া যায়। এর প্রপার্টিটা কি না, এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, স্ট্রঙ্গার দেন কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের থেকেও কিন্তু স্ট্রং অ্যাসিড এটা। ওয়াটার সলিউবল, ওইটা ভালো করে ওয়াটারে সলিউবল হয়ে যায়। ফ্রম ওয়াটার সলিউবল সালফোনেট আয়ন্স উইথ NOH, মানে বেসের উপস্থিতিতে কি হয়, সালফোনেট আয়ন তৈরি হয়ে যায়। ঠিক আছে? এর কেমিক্যাল রিয়াকশনগুলো কি হয় না, কেমিক্যাল রিয়াকশনগুলো কি হয়, SO3H ছিল, এটাতে যদি NaOH দেওয়া হয়, তখন হচ্ছে এই যে হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে SO3Na হয়ে যায়। এটাকেই বলা হয় সালফোনেট সল্ট। সালফোনেট, এই যে বলেছি না সালফোনেট সল্ট, এটাকে বলা হয় সালফোনেট সল্ট প্লাস H2O জল। ঠিক আছে? এবার যদি তুমি ধরো এখানে আমি যদি আবার একটু যদি হিট দিয়ে দিই, এটাতে যদি হিট দিয়ে দিই, ঠিক আছে, সালফোনেট সল্ট হলো, এবার এটাতে যদি হিট দিয়ে দিই, তখন কি হবে, ফেনল তৈরি হয়ে যাবে। OH। তাহলে তোমাদের দেখো একটা প্রসেসে তোমাদের যদি বলে যে বেনজিন থেকে ফেনল কিভাবে তৈরি করবে, পরের ক্লাসে আমি ডিসকাস করবো ভালো করে এই যে ফেনল, তারপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, বিভিন্ন রকম যে তারপর অ্যালডিহাইড, কিটোন, এগুলো আছে, আস্তে আস্তে করে আমি ডিসকাস করব। কিন্তু এখানে শুধু একটু কোশ্চেনটা এলো, তাই জন্য আমি ডিসকাস করছি যে বেনজিন থেকে যদি তোমাদের বলে ফেনল তৈরি করা, তাহলে কিভাবে তৈরি করবে। তাহলে দেখো প্রথম স্টেপে কি করবে তোমরা না, H2SO4 কনসেন্ট্রেট দিয়ে কি হবে, বেনজিন সালফোনিক অ্যাসিড SO3H তৈরি হয়ে যায়। বোঝা গেল? এটাতে NOH দিলে তাহলে বেনজিন সালফোনেট সল্ট তৈরি হয়ে যাবে, SO3Na তৈরি হয়ে যাবে। এখানেই যখন হিট দিয়ে দেবে তখন হচ্ছে ফেনল তৈরি হয়ে যাবে। বুঝা গেল? এই হচ্ছে স্টেপ। এটা স্টেপ 1, এটা স্টেপ 2, এটা স্টেপ 3। তো বেনজিন থেকে তোমরা হচ্ছে ফেনল, আমি পরের ক্লাসে আলোচনা করব বেনজিন থেকে ফেনল কিভাবে তৈরি করা হয়, আবার ফেনল থেকে বেনজিন আবার রিভার্স কিভাবে তৈরি করা হয়, সেগুলো পরের ক্লাসে আমি ভালো করে, যখন আমি অ্যালকোহল পড়াবো তখন হচ্ছে খুব ভালো করে ডিসকাস করবো। ঠিক আছে? এখানে শুধু জাস্ট মনে রাখো এটা টপিকটা এলো এখানে ফেনলের, এই জন্য আমি আলোচনা করে দিলাম। এর অ্যাপ্লিকেশনটা কি আছে না, বেনজিন সালফোনিক অ্যাসিডের অ্যাপ্লিকেশন কি না, এটা একটা ডাই বা বিভিন্ন রকম ডিটারজেন্ট তৈরি করার জন্য ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করে। তারপর হচ্ছে বিভিন্ন ড্রাগস তৈরি করতে, ফেনল তৈরি করার জন্য এটা ইউজ করা হয়, এই যে বেনজিন সালফোনিক অ্যাসিড এগুলো ইউজ করা হয়। এবার দেখো যে তিনটা যে জিনিস পড়ালাম আমি, তার মধ্যে তোমাদের একটা কম্প্যারিজন টেবিল আমি দিয়েছি এখানে, যে বেনজিন ডায়োজিনাম সল্ট তার স্ট্রাকচারটা কি এটা, তারপর হচ্ছে ফিনাইল হাইড্রোজেন তার স্ট্রাকচারটা এটা, আর হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড তার স্ট্রাকচারটাও এটা। এদের কি ফিচার্সগুলো তোমরা একটু দেখে নেবে, যে কি ফিচার্সগুলো মানে কি কি ইম্পর্টেন্ট আছে, এদের ইম্পর্টেন্ট কি, আর এদের অ্যাপ্লিকেশানগুলো কি কি আছে সেটাও তোমরা একটু ভালো করে দেখে নাও এখানে। ঠিক আছে? এটা মানে যতটা পড়িয়েছি তার একটা ছোট্ট করে সামারি করে দিয়েছে এখানে। বুঝে গেল? সামারি টেবিল। এবার দেখো এই যে বেনজিন সালফোনিক অ্যাসিড, এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে, কি কি ধরনের, সেগুলো আমি এখানে একটু আলোচনা করছি। যেমন 1 নম্বরে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট
অ্যাবাউট দ্য বেঞ্জিন সালফোনিক অ্যাসিড ইজ ইনকারেক্ট। মানে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড তার স্ট্রাকচারটা কি, এখানে এরকম বেঞ্জিন রিং, SO3H, যে এটা এর সম্বন্ধে কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট। আমি সোজাসুজি ইনকারেক্ট স্টেটমেন্টে যাচ্ছি, তোমরা দেখে নেবে কারেক্ট স্টেটমেন্টগুলো দেখে নেবে। এই সিটা হচ্ছে ইনকারেক্ট স্টেটমেন্ট, যে সালফোনেশন অফ বেঞ্জিন ইজ অ্যান ইরিভার্সিবল রিয়াকশনস আন্ডার অল কন্ডিশন। মানে কি, যে এই যে বেঞ্জিন, এটা কনসেন্ট্রেট H2SO4 দিয়েই তো তৈরি হয় বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। বলেছে যে এটা ইরিভার্সিবল রিয়াকশন, মানে কি এই প্রসেসে শুধু বেঞ্জিন থেকে সালফোনিক অ্যাসিডই তৈরি করা যায়, এটা থেকে এটা তৈরি করা যায় না, রিভার্সিবল রিয়াকশন নয়। ইরিভার্সিবল রিয়াকশন আর রিভার্সিবল রিয়াকশন মানে কি, ইরিভার্সিবল রিয়াকশন মানে একমুখী বিক্রিয়া, যেটা হচ্ছে একটাই, যে এ থেকে বি হয়। আর রিভার্সিবল রিয়াকশন মানে কি, এ এরকম দুমুখী বিক্রিয়া যেটাকে বলা হয়, মানে এ থেকে বি হতে পারে, বি থেকে এ হতে পারে। তো তোমার বলেছে এখানে যে কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট। এখানে বলেছে যে বেঞ্জিন থেকে যে সালফোনিক অ্যাসিড তৈরি হচ্ছে, শুধুমাত্র বেঞ্জিন থেকে সালফোনিক অ্যাসিডই তৈরি হয়, সালফোনিক অ্যাসিড থেকে বেঞ্জিন তৈরি হতে পারে না। কিন্তু এটা তো ভুল, কারণ আমি আগের ক্লাসেই ডিসকাস করেছি বেঞ্জিন থেকে সালফোনিক অ্যাসিড তৈরি করেছি, আবার সালফোনিক অ্যাসিড থেকে বেঞ্জিনও তৈরি করেছি, তো দুটো প্রসেসই সম্ভব। তো এটা একটা রিভার্সিবল কন্ডিশন, ঠিক আছে। তো এটা ভুল, বাকি তিনটা হচ্ছে ঠিক। তো ঠিক পয়েন্টগুলো তোমরা একটু লিখে নাও বা পড়ে নাও, ঠিক আছে। 2 নম্বর কোয়েশ্চেন বলছে যে সালফোনেশনস অফ বেঞ্জিনস হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট অ্যাজ এ ইলেকট্রোফিলিক। মানে এই যে সালফোনেশনটা হচ্ছে, এই যে বেঞ্জিনের যে কনসেন্ট্রেট H2SO4 দিয়ে তো সালফোনেশন হচ্ছে, তো এখানে মেন গ্রুপ কোন গ্রুপটা হচ্ছে মেন মানে ইলেকট্রোফিলিক হিসেবে কাজ করে। এই যে দেখো SO3 আয়নটা, SO3, ঠিক আছে, SO3 তোমরা কিন্তু লিখে রাখবে, এইগুলো নয়, ঠিক আছে, এ নয়, বি নয়, বা এ নয়, সি নয়, বা ডি নয়, বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। SO3টাই হচ্ছে কিন্তু মেন ইলেকট্রোফিলিক বা ইলেকট্রোফাইল, মেন ইলেকট্রোফাইল, যেটা হচ্ছে ইলেকট্রোফিলিক রিয়াকশন দেয়, ঠিক আছে। যে যখন আমরা বেঞ্জিন থেকে সালফোনিক অ্যাসিড তৈরি করব, তখন মেন ইলেকট্রোফাইল কোনটা, SO3, বুঝে গেল। 3 নম্বরটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং রিয়াকশন সিকোয়েন্স কনভার্ট বেঞ্জিন টু ফেনল। এক্ষুনি আমি আলোচনা করেছি, দেখো বেঞ্জিন টু ফেনল ইউজিং বেঞ্জিন সালফোনিক অ্যাসিডস অ্যাজ ইন্টারমিডিয়েট। মানে কি, এক্ষুনি আমরা আলোচনা করেছি একটু আগেই, যে বেঞ্জিন থেকে ফেনল তৈরি করব কিভাবে, বেঞ্জিন সালফোনিক মানে অ্যাসিড ইউজ করে। দেখো প্রথমে বেঞ্জিন থেকে আমরা বেঞ্জিন সালফোনিক অ্যাসিড তৈরি করেছিলাম কনসেন্ট্রেট H2SO4 দিয়ে, তারপরে বেঞ্জিন সালফোনিক অ্যাসিডকে প্রথমে হচ্ছে NaOH দিয়ে তোমার হচ্ছে সালফোনেট সল্ট তৈরি করেছিলাম, তারপরে হিট দিলেই কিন্তু ফেনল তৈরি হয়ে গেছে। তো অপশান বিটা হচ্ছে কারেক্ট অপশান, বুঝে গেল। তো বেঞ্জিন থেকে বলেছে কোশ্চেনটা, বেঞ্জিন থেকে ফেনল তৈরি করব কিভাবে না, যার মাঝখানে একটা প্রসেসে একটা স্টেপে তোমার বেঞ্জিন সালফোনিক অ্যাসিড আসবে। তো প্রসেসটা হচ্ছে এইটা, প্রথমে বেঞ্জিন থেকে সালফোনিক অ্যাসিড তৈরি করা হবে, পুরো প্রসেসটাই এখানে আলোচনা করেছি। এই যে দেখো এইটাতে পুরো প্রসেসটাই এখানে দেখো, বেঞ্জিন থেকে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড তৈরি করেছি, সেখান থেকে সালফোনেট মানে সল্ট তৈরি করেছি, সেখানে হিট দিয়ে তোমার হচ্ছে ফেনল তৈরি করেছি। তো এই স্টেপটাকেই বলেছে কোশ্চেন আকারে দিয়ে দিয়েছে এখানে, যে 3 নম্বরেরটা, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আজকে হচ্ছে তোমাদের হচ্ছে পুরো যে পার্ট বির যে সেকশনের যে সিলেবাসটা, তো এটা পুরোটা ডিসকাস করলাম যে কি কি পয়েন্ট তোমাদের আলোচনা করার দরকার। এবার তোমাদের কাছে যে নোটস আছে বা বই আছে বা যেখান থেকে তোমরা পড়ছো, সেখান থেকে আরও ডিটেলসে স্টাডি করো, এই জিনিসগুলো আরও ভালো করে ডেপথে স্টাডি করো, স্টাডি করে MCQ প্রচুর প্র্যাকটিস করো। তো তোমাদের মোটামুটি এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে পার্ট 3টা আমরা আলোচনা করব, যেখানে হচ্ছে তোমার পার্ট 3টা হচ্ছে দেখাচ্ছি কি আছে তোমাদের। এর পরের ক্লাসে হচ্ছে তোমাদের হচ্ছে আমি দেখো তো এটা হচ্ছে ইউনিট 9, যেখানে তোমাদের হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে পার্ট এ আলোচনা করলাম, এই ভিডিওতে হচ্ছে পার্ট বি হয়ে গেল। এরপর হচ্ছে এই যে হাইড্রোক্সাইল কম্পাউন্ড, যেখানে আমরা পরের নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে বিভিন্ন রকম হাইড্রোক্সাইল কম্পাউন্ড, যেমন ফেনল, পিক্রিক অ্যাসিড, বেঞ্জেল অ্যাসিড, তারপর হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন, এই জিনিসগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে। তো এইগুলো আলোচনা করব। আর বারবার বলছি, আমাদের হচ্ছে মক টেস্ট চলছে, যারা হচ্ছে যদি মক নিতে চাও তারা হচ্ছে আমার হচ্ছে এই নম্বরটাতে কল করতে পারো, এই যে 9547532216। ফিজিক্যাল সায়েন্সের জন্য ফিজিক্স আর কেমিস্ট্রি দুটোরই মক দেওয়া হচ্ছে, আর 11-12-এর কেমিস্ট্রি মক দেওয়া হচ্ছে, ঠিক আছে।
থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ।